আসসালামু আলাইকুম প্রিয় পাওয়ার প্লেবাসী, কেমন আছো সবাই? সবার সাথে আবারও একটা লম্বা সময় পর দেখা হচ্ছে কোনিক্স এই ক্লাসটির মাধ্যমে। সো কোনিক্স হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এইখান থেকে বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এবং আমাদের জ্যামিতির একটি মাত্র অধ্যায় যেটা কিনা আমাদের সেকেন্ড পেপারে আছে। সো এটার গুরুত্ব এবং মহত্ব সম্পর্কে একটু পরেই বলবো। তার আগে তোমাদের সাথে অনেকদিন পর দেখা হয়েছে। তোমাদের অলরেডি এক্সামের ডেট পড়ে গিয়েছে। আমি যদি হিসাব করি আজকে থেকে, তাহলে তোমাদের হয়তো হাতে ওই রকম সময় নাই। এটা মে মাস রানিং, জুন মাস, অর্থাৎ আগামী মাসেই তোমাদের পরীক্ষা। একেবারে শেষ মুহূর্তে আছো। সেই মুহূর্তে তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র বাসায় বসে পাওয়ার প্লের ক্লাসগুলো, বাকি ক্লাসগুলো করা এবং তোমার প্রস্তুতিটাকে শেষ করে কমপ্লিট করে ফেলা। ওকে, সো ফাইন। সো তোমরা সবাই কেমন আছো এটা প্রথমে কমেন্ট বক্সে জানিয়ে দাও। দেন হচ্ছে ধীরে ধীরে আমরা আমাদের আজকের পড়াশোনা শুরু করব। বাট আজকে ভূমিকা খুবই কম হবে, কারণ যেহেতু 11টা বাজে ক্লাস এবং আজকে আবার জুম্মার নামাজ আছে। সো আমরা ভূমিকা খুবই কম হবে। পাক্কা 2 মিনিটের ভিতর আমরা আমাদের আজকের পড়াশোনা শুরু করে দিব ইনশাল্লাহ। ওকে ওকে, অনেকদিন পর দেখা তোমাদের সাথে, রাইট? ওকে, আসসালামু আলাইকুম। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওকে, আপনি কেমন আছেন? ভালো আছি, আমি ভালো আছি। ওকে ভাই হাজির। ওকে ফাইন। সো অনেক দিন পর তোমাদের সাথে দেখা হইলো, তাই না? ওকে, নেটের সমস্যা? হ্যাঁ, ওই যে ইয়ে তো আসতেছে না, এই যে ইয়া ঘুরতেছে ঘুরতেছে। হ্যাঁ, কিন্তু বুঝতেছি না কতজন আসছে। আলহামদুলিল্লাহ প্রচুর গরম। বাট গতকাল বৃষ্টি হয়েছে ঢাকায়, তোমাদের জেলায় বৃষ্টি হয়েছে নাকি জানি না, বাট গতকাল একটু ঠান্ডা হয়েছে। গতকাল বৃষ্টির মাধ্যমে একটু পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে। ভাইয়া একজন কি যেন লিখছে, আচ্ছা যাই হোক, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যারা আমাদের এই প্রোগ্রামে আছে। আমি জানি যে এটা এরকম একটা অধ্যায় যেটা কেউ মিস দিবে না। এটা এরকম একটা অধ্যায় যেটা কেউ মিস দিবে না, সবাই চেষ্টা করবে এই অধ্যায়টা যেন করা যায়। মানে এখান থেকে একটা সিকিউ নিশ্চিত, বা একের অধিকও আসতে পারে। আর হচ্ছে এমসিকিউ তো থাকতেছে অনেকগুলা। ওকে ভাই, এই অধ্যায় আমি আগে পড়ি নাই। বেসিক সহ পড়ায়েন কোন দিন, কোন ক্লাসে বেসিক বেসিক ছাড়া পাওয়ার প্লে ক্লাস হয়েছে বলো? কোন দিন হয়েছে? তো তোমরা খালি হচ্ছে যখনই পোস্ট করি বেসিক সহ পড়ায়েন, বেসিক ছাড়া পড়াই কোন ক্লাসে বলো তো? সো ইনশাল্লাহ এই ক্লাস করার পরে তোমাদের কোনিক্স নিয়ে কোনো ধরনের ঝামেলা করতে হবে না, কারণ আমার যতগুলো লেকচার আমি নেই তোমাদের ভিতর, আমি চেষ্টা করি সব কয়টা অধ্যায় সবচেয়ে ভালো করে পড়াইতে। বাট বহুপদী এবং কনিক্স এই দুইটা অধ্যায় আমার তুলনামূলক অভিজ্ঞতা সবচেয়ে বেশি। ওই যে বলে না যে মিরপুর স্টেডিয়াম বাংলাদেশ বেশি ভালো খেলে, কারণ হচ্ছে অভিজ্ঞতা সবচেয়ে বেশি। সো কনিক্সের জায়গাটা বহুপদীর জায়গাগুলায় আমি অন্যান্য, মানে অন্যান্য অধ্যায়ের ক্ষেত্রে আমি, বাট এই জায়গাগুলোয় আমার অভিজ্ঞতা একটু বেশি। স্পেশালি স্লাইড গুলা বেশি অভিজ্ঞ, স্লাইড গুলা আপডেট হতে 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 বেশি পরিপক্ক হয়ে গিয়েছে। ওকে, সো 3 মিনিট হয়ে গিয়েছে, আর কথা না বাড়াই। তোমরা যদি রেডি থাকো তাহলে আজকে ক্লাসটা শুরু করে দিব। মাত্র 175 জন আসছে ক্লাসে। এই অধ্যায়ে এত বড় একটা গ্রুপের থেকে মাত্র এত কম স্টুডেন্ট, তাও ফ্রাইডে আজকে 11টা বাজে। মোস্ট প্রবাবলি কারো কোনো কলেজ কোনো কিছুই নাই, সবাই। আর এই মুহূর্তে কলেজ থাকার কোনো কথাই নাই, কোনো প্রশ্নই নাই। কলেজ এই মুহূর্তে কাজ হচ্ছে বাসায় বসে বসে পড়াশোনা করা। তো তারপরেও এই মুহূর্তে আসে নাই, আমি জানি না কেন। বাট অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে করা উচিত। ওকে, আমাদের পাওয়ার পয়েন্ট প্রোগ্রামের শুরুর দিকে যখন ক্লাস নিচ্ছিলাম 3000 স্টুডেন্ট ক্লাস করতেছিল। সো মোস্ট প্রবাবলি এই পাওয়ার প্লের স্টুডেন্টরা সবচেয়ে বেশি ডিজাস্টার রেকর্ড দেখাচ্ছে, কারণ কোনো পাওয়ার প্লেতে এরকম হয় নাই যে শেষ মুহূর্তে এসে স্টুডেন্ট কমে গেছে। কমছে কিছুটা, স্বাভাবিক। একটা কোর্সের শুরু আর শেষের দিকে স্টুডেন্টদের ধৈর্য বা সবকিছু একই রকম হয় না, বাট এত ডিফারেন্স হয় না। 3000 থেকে 300 এরকম হয় নাই। 3000 স্টার্টিং হইলে তাহলে 1000 স্টার্টিং হইতো শেষের দিকে, বা এরকম একটা ব্যাপার। বাট যাই হোক, এইটা নিয়ে আলোচনা করব না, আলোচনা করব কোনিক্স নিয়ে। চলো আর কথা না বাড়াই, কমেন্ট বক্সে তোমার সকল ধরনের মন মানসিকতায় মাথার ভিতর যা আছে, তোমার আশপাশে সারাউন্ডিং, তারপরে হচ্ছে এই যে আমি বিভিন্ন কথা বললাম, বা সবকিছু যা যা আছে সবকিছুর একবার ইতি টেনে
শুধুমাত্র কোনিক্স এর ভিতরে ঢুকে যেতে হবে আমাদের সবাইকে এখন। সো এই মুহূর্ত থেকে 1টা পর্যন্ত আমাদের ক্লাস চলবে। আমরা প্রথম ক্লাসটা একটা স্টার্টআপ ক্লাস, মানে আজকের ক্লাস, এই ক্লাসটা একটা স্টার্টআপ। সো 2 ঘন্টার একটা ক্লাস নিব, আর পরের ক্লাসগুলো হচ্ছে 3 ঘন্টা 3.5 ঘন্টা করে নিব। তাহলে ইনশাআল্লাহ কোনিক্সটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের টোটাল 8.5 9 ঘন্টার মতো সময় পাইলে আমাদের হয়ে যাবে। সো আজকে যেহেতু আমরা একটু শর্ট টাইমে ক্লাস নিচ্ছি, সো আশা করি যে আগামী কালকের ক্লাস এবং নেক্সট তারপরের দিনের ক্লাস তোমরা একটু বেশি সময় নিয়ে ক্লাস করবা। ওকে, চলো শুরু করে দেই। ওকে, অনেকে নিজে পড়ে ফেলছে, ভাই এই লেকচারটা কয়টা হবে এই অধ্যায়ের? ওকে ফাইন, চলো রেডি। তো আমরা একটু আগে দেখে নেই যে কোনিক্স ক্লাসের আমাদের হচ্ছে কোনিক্স ক্লাসে স্ট্যাটিস্টিক্স, মানে কোনিক্স এক্সাম কত আসছে দেখো। যতগুলো জায়গা আছে তার ভিতর সবচেয়ে বেশি প্রশ্ন আসছে কোনিক্স থেকে। এই যে এইটা হচ্ছে কোনিক্স এর পরিসংখ্যান। তো বিগত বছরগুলোতে কোনিক্স থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। সো কোনিক্স এর জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সিকিউ আমার এখান থেকে সবচেয়ে বেশি আসছে। এমসিকিউ এর অবস্থা যদি বলি সেম, এমসিকিউ এই কোনিক্স থেকে সবচেয়ে বেশি আসছে বিগত বছরগুলোতে। 206টা আমার 2017 থেকে 2023 এর ভিতর 206টা এমসিকিউ আসছে, আর 2017 থেকে 23-এ আমার সিকিউ আসছে 69, মানে হচ্ছে 69টা। বুঝতে পারতেছো যে কত ইম্পর্টেন্ট। সো আজকে হচ্ছে আমাদের ক্লাস 1 এর সেগমেন্ট গুলো যদি বলি, টাইপ ওয়াইজ বেসিক ডিসকাশন করি আমরা প্রথমে, দেন হচ্ছে আমরা বোর্ড এমসিকিউ দেখি, দেন মোর আরো বেশি এক্সট্রা অ্যাডমিশন এমসিকিউ দেখে দেন প্র্যাকটিস শিট অ্যানালিসিস করি। বাট আমাদের টাইপ ভিত্তিক আলোচনা আজকে শেষ হবে না। আমাদের টাইপের ভিতর যদি বলি, টোটাল টাইপ হচ্ছে আমাদের সেগমেন্ট 1 টাইপ ওয়াইজ বেসিক আলোচনা। দেখো অধিবৃত্তের সমীকরণতে বিভিন্ন প্যারামিটার নির্ণয়। সো আচ্ছা, এখানে আরো কয়টা আছে? 14টার মতো টাইপ আমাদের। আচ্ছা দাঁড়ো, কিন্তু হ্যাঁ হ্যাঁ আরো কয়েকটা আছে, এখানে সব কয়টা লেখা নাই। সো যে টাইপগুলো আছে, এই টাইপগুলোর ভিতরে আজকে আমরা চেষ্টা করব যে এই প্রথম যে 7 বা 8টা এই পর্যন্ত টাইপ শেষ করা। বাকিটা সময়ের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে আজকে এই পর্যন্ত শেষ করা, এই পর্যন্ত কমপ্লিট করে ফেলা। আর বাকিটা ডিপেন্ড করবে যে সময়ের উপর এবং তোমরা কত সুন্দর করে রেসপন্স করতেছো। সো অনেকে হয়তো বা আমার গত পাওয়ার প্লের কোনিক্স ক্লাসটা দেখে ফেলছে, কারণ ওই ক্লাসটা উন্মুক্ত আছে ইউটিউবে। সো ওইখান থেকে অনেকে দেখে ফেলছে, এই জন্য হয়তো আজকে একটু কম আছে, কারণ আমি পোস্ট করার পর দেখছি অনেকে কমেন্ট করছে যে ভাই গত পাওয়ার প্লেটটা করে ফেলছি। ওকে ওকে, 23-এ কোন ভাইয়া নিছিল? আমি নিছিলাম 23-এ, আমি নিছিলাম। সো সবাই 23-এ, অনেকে 23-এরটা দেখে ফেলছে। যাই হোক, চলো শুরু করে দিই। সো সবাই কমেন্ট বক্সে ভাইয়া আপনার ইউটিউবে ভিডিওটা দেখছে, ওকে, কমেন্ট বক্সে এখন এই মুহূর্তে কোনিক্স ব্যতীত কোনো ধরনের কমেন্ট হবে না। যদি অন্য কোনো কমেন্ট থাকে তাহলে আমি অবশ্যই বলবো যে গ্রুপ থেকে মানে হচ্ছে সাসপেন্ড করার জন্য। মিনিমাম নেক্সট 2টা ক্লাসে কোনো কমেন্ট করতে পারবে না। আমার কোনিক্সের নেক্সট 2টা ক্লাসে কোনো কমেন্ট করতে পারবো না, যদি কোনিক্সের এই পড়াশোনা বাদে অন্য কোনো কমেন্ট এখন তোমাদের মাঝে দেখতে পাই। ওকে, লেটস গো, শুরু করে দেই তাহলে আমাদের আজকের লেকচার। আই হোপ তোমরা all of are you ready? সো তোমরা রেডি আছো? সো যদি রেডি থাকো তাহলে চলো শুরু করে দিই। সো প্রথমেই আমরা কণিকের সার্বজনীন সমীকরণ সম্পর্কে জানবো। সো কণিকের সংজ্ঞা আমরা জানবো উৎকেন্দ্রিকতায় যে। সো যদিও শুরুতেই জানা দরকার, বাট কণিকের সংজ্ঞা জানতে হইলে আমাদের উৎকেন্দ্রিকতা নিয়ে টোটাল ভালো একটা আলোচনা দরকার। বাট লেকচারের শুরুতেই যদি উৎকেন্দ্রিকতা পড়াই তাহলে সেই ক্ষেত্রে আসলে অনেক কিছু জানা লাগবে উৎকেন্দ্রিকতা পড়ার আগে। এজন্য উৎকেন্দ্রিকতা আমাদের 8 নম্বর বা 9 নম্বর টাইপে আছে, সেখানে যে আমরা কণিকের একটা সংজ্ঞা জানবো। বাট কণিকের সংজ্ঞা কখনো পরীক্ষায় আসবে না, আমাদের জানতে হবে যে কণিকগুলো আছে সেইগুলো সমীকরণ সম্পর্কে, সেগুলোর চিত্র সম্পর্কে এবং সেগুলোর আরো যে উপাদানগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এখন তাহলে আমাদের কণিকের সার্বজনীন সমীকরণ বলতে কি বোঝায়? কণিকের সার্বজনীন সমীকরণ, আমাদের হাতে বেশ কয়েকটা কণিক আছে, আমাদের কাছে পরাবৃত্ত আছে, আমাদের কাছে উপবৃত্ত আছে, আমাদের কাছে অধিবৃত্ত আছে, আমাদের কাছে বৃত্ত আছে। এই যে উপাদানগুলো, এই সবগুলাকে একসাথে আমরা কনিক্স বলতেছি। ঠিক আছে, সবগুলোকে একসাথে কি বলতেছি? কনিক্স বলতেছি। সবগুলার একটা কমন একটা ইকুয়েশন আছে, সেই কমন ইকুয়েশনটা আমাদের জানতে হবে। তাহলে দেখো আমরা এইখানে কমন ইকুয়েশনটা সম্পর্কে জানবো। তার আগে দেখো
আমি যদি তোমাদেরকে বলি যে ভাইয়া বলতো এই যে ax প্লাস by প্লাস c এইটা কিসের সমীকরণ, তাহলে তোমরা বলে দিবা যে ভাইয়া এটা তো আপনি পড়াইছেন, এটা একটা একঘাত সমীকরণ, রাইট? এই যে একঘাত সমীকরণটা আছে, এই একঘাত সমীকরণটা আছে, এই একঘাত সমীকরণটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ, এটা আপনি পড়াইছেন। ওকে, তাহলে বক্ররেখা কি হবে? যদি একঘাত না হয়ে অন্য কোনো ঘাত হয়, দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত বা যে কোনো কিছু হয়, তাহলে সেক্ষেত্রে বক্ররেখা হবে। বাট আমাদের হাতে স্পেসিফিক কতগুলো বক্ররেখা আছে, যেরকম একটা বৃত্ত, একটা পরাবৃত্ত, একটা উপবৃত্ত, একটা অধিবৃত্ত। সো এই যে বক্ররেখাগুলো আছে, এই বক্ররেখাগুলোকে একটা কমন একটা ইকুয়েশনের মাধ্যমে সাজানো যায়। সেই ইকুয়েশনটা কি? সেই ইকুয়েশনটা হচ্ছে ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। সো এইটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণটাই হচ্ছে আমাদের অন্যান্য যে কণিক আছে। তাহলে আমি কি কি আছে আমাদের হাতে? বৃত্ত আছে, আমাদের হাতে পরাবৃত্ত আছে, আমাদের কাছে উপবৃত্ত আছে, আমাদের কাছে অধিবৃত্ত আছে। এই জিনিসগুলোকে নির্দেশ করে, এই জিনিসগুলোকে নির্দেশ করে। ভাই একটা ইকুয়েশন এতগুলো জিনিসকে যেহেতু নির্দেশ করে, এই জন্য কণিকের সার্বজনীন মানে এদের সবার সমীকরণ হচ্ছে এইটা। এখন ভাইয়া এইটা এইটার কখনো কখনো বৃত্ত হয়, কখনো কখনো পরাবৃত্ত হয়, কখনো উপবৃত্ত হয়, কখনো অধিবৃত্ত হয়। এবং এটা কখন কি হবে তার ডিপেন্ড করে এই যে এইখানে এ আছে, বি আছে, এইচ আছে, বা হচ্ছে এই যে জি, তারপর হচ্ছে এই যে এফ, সি, অর্থাৎ আমাদের এক্স এবং ওয়াই বাদে যে ধ্রুবক পদগুলো আছে, এই ধ্রুবক পদগুলোর উপর নির্ভর করতেছে যেটা কি হবে এবং আকৃতিটা কিরকম হবে। তো চলো তাহলে আমরা জেনে নেই যে এই যে কণিকের সার্বজনীন সমীকরণ হতে কখন এটা বৃত্ত হয়, কখন এটা পরাবৃত্ত বা কখন উপবৃত্ত, অথবা কখন এটা অধিবৃত্ত হয়। ওকে, সো সবাই কমেন্ট বক্সে, ওকে আই এম ব্যাক গাইস, ওকে সো কমেন্ট বক্সে সবাই লিখে ফেলছো যে সমীকরণটা কি, বা তোমরা মনে মনে তোমাদের যে খাতা আছে সে খাতায় লিখে ফেলো। আমি ধরে নিলাম যে এখানে যারা স্টুডেন্ট আছো তোমরা কেউ কোনিক্স অধ্যায়টা করো নাই। সো কোনিক্স অধ্যায় থেকে প্রথমেই ভাইয়া তোমাদেরকে দুইটা লাইন শিখাইলাম। একটা লাইন হচ্ছে এই যে এইটা একটা একঘাত সমীকরণ যেটা সরলরেখা আগে ছিল, আর দ্বিতীয় লাইনটা হচ্ছে এই যে একটা দ্বিঘাত সমীকরণ লিখছি, এই যে দ্বিঘাত সমীকরণটা, এই দ্বিঘাত সমীকরণটা হচ্ছে আমাদের এই চারটা জিনিসকে নির্দেশ করবে, এবং এই চারটা জিনিসের কখন কোনটা হবে বা কিরকম টাইপ বৃত্ত হবে টোটালি ডিপেন্ড করে হচ্ছে এই ধ্রুবক পদগুলোর উপর। সো কিভাবে ডিপেন্ড করে সেগুলো একটু দেখে নেই চলো। সো এই যে দেখো, এই যে এই দ্বিঘাত সমীকরণটা আমরা লিখলাম যেটা একটা দ্বিঘাতী সমীকরণ এবং বক্ররেখা। এবার দেখো আমরা তিনটা জিনিসের দিকে তাকাবো। কয়টা? তিনটা। একটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ অর্থাৎ এর দিকে, একটা হচ্ছে ওয়াই স্কয়ার সহগ অর্থাৎ বি এর দিকে, একটা হচ্ছে এক্স ওয়াই সহগ অর্থাৎ 2h এর দিকে বা এইচ এর দিকে। ঠিক আছে, এইচ এর দিকে। এই কয়েকটা জিনিসের দিকে আমরা তাকাবো। এই তিনটা জিনিসের দিকে তাকায়, এই তিনটা জিনিসের দিকে তাকায় আমি হচ্ছে মানগুলো নির্দেশ করতে পারবো। সো কখন কোনটা হবে, এর মান কি, এ মানে কি, বি মানে কি, এইচ, এই তিনটা জিনিস কি কি? দেখো তিনটা জিনিস বলতে কি কি বোঝায়? এ হচ্ছে এক্স স্কয়ার সহগ, বি হচ্ছে ওয়াই স্কয়ার সহগ, এবং 2xy সহগ হচ্ছে এইচ। তাহলে এ, বি এবং হচ্ছে এইচ এর মানের উপর ডিপেন্ড করবে। এখন দেখো কখন বৃত্ত হবে। প্রথম কথা হচ্ছে কখন বৃত্ত হবে। সো বৃত্ত হবে আমরা যদি দেখি এ এবং বি এর মান সমান হয়, অর্থাৎ এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সহগ যদি সমান হয় এবং এইচ এর ভ্যালু যদি 0 হয়। এইচ এর ভ্যালু 0 হয় মানে কি? এক্স ওয়াই সংযুক্ত কোনো পদ থাকতেছে না। তাহলে বৃত্ত হয় দুই শর্তে। এক নাম্বার এক্স স্কয়ার ও ওয়াই স্কয়ার এর সহগ হবে সমান, এর সহগ হবে সমান। আর দুই নাম্বার হচ্ছে এক্স ওয়াই যুক্ত পদ থাকে না, এক্স ওয়াই যুক্ত পদ থাকে না। সো এই দুইটা শর্ত যদি মানে তখন সেটা হয়ে যায় কি? বৃত্ত হয়ে যায়, রাইট? কারণ আমরা বৃত্তের ইকুয়েশনটি কি মনে আছে? আমরা পড়ছিলাম না একটা বৃত্তের ইকুয়েশন? বৃত্তের ইকুয়েশন ছিল এ এক্স স্কয়ার প্লাস বি, সরি বৃত্তের ইকুয়েশন ছিল হচ্ছে আমাদের এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy
প্লাস সি ইজ ইকুয়াল টু 0। সো এইটা ছিল কি আমাদের বৃত্তের ইকুয়েশন। না ফার্স্ট পেপারে বৃত্ত অলরেডি পড়ে ফেলছে। সো দেখো এখানে এক্স স্কয়ার সহগ আর ওয়াই স্কয়ার সহগ হচ্ছে সেম 1, আর এখানে কোনো এক্স ওয়াই সংযুক্ত কোনো পদ নাই। সো বৃত্ত হইতে হইলে তাহলে এই দুইটা শর্ত মানতে হবে। এবার কাউন্ট 2, এটা কাব্য ভাই বৃত্তে বলছিল, ইয়েস এটা কাব্য ভাই বৃত্তে বলছিল। আচ্ছা এবার দেখো একজন লিখছে যে কয় পেজ খালি রাখবো কেউ বলো প্লিজ। আচ্ছা ঠিক আছে, এবার সেকেন্ড 2 নাম্বারটা, উপবৃত্ত কখন হবে? উপবৃত্ত কখন হবে? যদি দেখি এ বি এর ভ্যালুটা এইচ স্কয়ার থেকে বড় তখন সেটা হবে উপবৃত্ত। সিমিলার ভাবে অধিবৃত্ত কখন হবে? যদি দেখি এ বি এর ভ্যালুটা এইচ স্কয়ার থেকে ছোট তখন হবে এটা অধিবৃত্ত, আর যদি সমান হয় তাহলে হয়ে যাবে কি পরাবৃত্ত। এই তিনটা জিনিস আমার লাগবে, কারণ এইখান থেকে এমসিকিউতে প্রচুর প্রশ্ন আসে, এখান থেকে এমসিকিউতে প্রচুর প্রশ্ন আসে। তাহলে তিনটা জিনিস, তাহলে আমি যদি একটু মুখে মুখে বলে ফেলি, দেখো 1 নাম্বার বৃত্ত কখন হয়? যখন এ এবং বি এর মান সমান হয় এবং এইচ এর মান হয় 0। 2 নাম্বার আমার উপবৃত্ত কখন হয়? যদি দেখি এ বি এর মান এইচ স্কয়ার থেকে ছোট। 3 নাম্বার পরাবৃত্ত কখন হয়? যদি এ বি এর মান এইচ স্কয়ার সমান হয়। 4 নাম্বার অধিবৃত্ত কখন হয়? যদি দেখি এ বি এর মান এইচ স্কয়ার থেকে ছোট হয়। দ্যাটস ইট। সো আই হোপ আমরা সবাই এই 4টা জিনিস বুঝে ফেলছি। কমেন্ট বক্সে জানাও এগুলা মনে রাখা যাবে কিনা, কমেন্ট বক্সে জানিয়ে দাও এইগুলা মনে রাখা যাবে কিনা। এগুলা মাস্ট বি মনে রাখতে হবে। ওকে ওকে, সরলরেখার উপর একটা ওয়ান শট ভিডিও। সো তোমরা হয়তো অনেকে দেখছো যে আমি হচ্ছে আগামী 6 তারিখ, হ্যাঁ 6 তারিখ থেকে আমার এবং তোমাদের এয়ার ভাইয়ার আমরা যতগুলো তোমাদের অধ্যায় আছে, যেমন ম্যাথের 12টা, এই 12টা অধ্যায়ের উপর আমি ওয়ান শট ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। সো তোমরা আমার যে অধ্যায়গুলো পাওয়ার প্লে তো পাইছো তা তো পাইছোই, আর যে অধ্যায়গুলো পাও নাই তো সেগুলো যদি মন চায় যে হ্যাঁ ভাইয়া যে প্রবলেম সলভিং প্লাস সিকিউ সলভিং পড়া এই জিনিসটা তোমার জন্য অনেক দরকারি, তাহলে ওয়ান শট ক্লাস দেখে নিবা। কারণ ওয়ান শট ক্লাসে আমি পড়াবো প্রবলেম সলভিং প্লাস সিকিউ সলভিং। সো 12টা অধ্যায়ের 12টা ওয়ান শট ক্লাস আমি আপলোড করব। তো সো আই হোপ তোমরা ওই ক্লাসগুলো দিয়ে অনেক উপকৃত হবা, এবং সবকটা ম্যাথ ভাইয়ার যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা আপডেট পাবা, আর ইউটিউব চ্যানেলে আমি ভিডিওগুলো আপলোড করব। চলো আমরা ডান ডান ওকে লাইভ ক্লাস ওকে ফাইন। এবার আমরা আগাই, এবার আমরা একটু আগাতে পারি, খুব ভালো হবে ভাইয়া। ওকে এরপরে আমরা চলে যাই কিছু এক্সাম্পলের আগে কয়েকটা জিনিস দেখে নিই। দেখো তো তোমরা আমি জানি তোমরা এগুলো সবাই পারো, তারপরেও কোনিক্স করানোর আগে যে 4টা জিনিস নিয়ে আমরা আলোচনা করব, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এগুলো সমীকরণগুলো কি কি এগুলো আমরা একটু যদি জেনে রাখি তাহলে কোনিক্সটা পড়তে আমার জন্য একটু সুবিধা হয়। সো এই জন্য আমি তোমাদেরকে একটু মনে করায় দিচ্ছি যে কোনটা কি। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এটা হচ্ছে একটা বৃত্ত। এটা হচ্ছে একটা বৃত্ত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এটা হচ্ছে একটা বৃত্ত। দেখো একটা বৃত্তের ইকুয়েশন আঁকা আছে। ওকে বৃত্তটা দেখা যাচ্ছে না, সো আমি আবার একটু বড় করে আঁকা দিই। একটা বৃত্তের ইকুয়েশন আঁকা আছে। ছোট হয়ে গেল। তারপরে ছোট হয়ে গেল। আচ্ছা যাই হোক, সো এই যে দেখো এটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে, দুইটা বৃত্ত হয়ে গেছে গা। সো এটা হচ্ছে একটা বৃত্ত। সো এটা আমরা সবাই জানি। বৃত্তর পরে আমরা যদি বলি এইটা হচ্ছে একটা পরাবৃত্ত। পরাবৃত্ত দুই ধরনের হয়, একটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, একটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। দেখো এই যেগুলো আমরা আজকে ডিটেইলস পড়বো, যে এক ঘাত যদি এক্স হয় তাহলে সেটা হয় এক্স অক্ষের সমান্তরাল, এক ঘাত যদি ওয়াই হয় তাহলে সেটা হয় ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে দেখো ভাইয়েরা, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল একটা পরাবৃত্ত, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল একটা পরাবৃত্ত। সো এগুলা দু একটা জিনিস আমরা জেনে রাখি, বাট একটু পরে আমরা ডিটেলস পড়বো আমরা কি এটা এক্স অক্ষের সমান্তরাল বা কোথায় হয়,
পজিটিভ দিকে না নেগেটিভ দিকে সকল ডিটেলস আমরা পড়বো, বাট আপাতত একটু মনে রাখো চিত্রগুলো। এরপরে আমাদের উপবৃত্ত এবং অধিবৃত্ত। দেখো উপবৃত্তের ক্ষেত্রে যদি এ এর ভ্যালুটা বি এর থেকে বড় হয়, এই যে এই এ এর ভ্যালু যদি এই বি এর থেকে যদি বড় হয়, তাহলে কি ঘটনা ঘটবে? ওকে, যোগজীকরণ ক্লাসটা কি আপনি নেবেন? না, যোগজীকরণ তো আমার না, যোগজীকরণ আমি নিব কেন? আমার তোমাদের সাথে দেখা হবে আর একটা জায়গায়। ওকে ফাইন, চিত্রগুলো ফিল করতে চাই। হ্যাঁ, চিত্র যখন আসবে তখন ফিল করবা। এখানে দেখা যাচ্ছে না, দাঁড়াও তোমাদের কমেন্ট গুলো দেখতে হচ্ছে। এই ইয়া স্টান দাও তো, ইয়ে তো মানে হচ্ছে ভিডিও লোডই না, না কমেন্ট দেখা যাইতেছে কিন্তু ভিডিওই দেখা যাচ্ছে না। এরকম হচ্ছে কেন? ভিডিও যদি না দেখি তাহলে তো বোঝা যায় না যে কি হয় কি। চিত্রগুলো ফিল করতে চাই। হ্যাঁ, চিত্র ওকে ঠিক আছে। ওকে চলো আমরা এবার যাই নেক্সটে। ফার্স্ট পেপারে কোনো ক্লাস আছে আপনার ভাইয়া ইউটিউবে? ম্যাথ ভাই ইউটিউব চ্যানেলে যাবা, পাবা অনেক ক্লাস। এখন বলতে পারতেছি না। দেখো এর ভ্যালু সবাই এবার সব কমেন্ট বাদ দাও, জাস্ট এগুলো একটু বোঝার চেষ্টা করো। এর ভ্যালু যদি বি থেকে বড় হয় তাহলে উপবৃত্তটা এইরকম হয়, অর্থাৎ ডিমটা শুয়ে আছে। আর যদি এর ভ্যালু থেকে যদি বি এর ভ্যালু বড় হয় তাহলে ডিমটা দাঁড়ায় আছে। সো এরকম একটা উপবৃত্ত হয়। আচ্ছা, এরপরে দেখো অধিবৃত্তের ক্ষেত্রে, এই ক্ষেত্রেও একই কথা। যদি এর ভ্যালু যদি বড় হয় তাহলে এক্স অক্ষ বরাবর, আর বি এর ভ্যালু যদি বড় হয় তাহলে সেটা হয় ওয়াই অক্ষ বরাবর। সো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস। সো আই হোপ তোমরা চিত্র জানবা। আর অধিবৃত্তের সূত্রে মাঝখানে মাইনাস থাকে, আর উপবৃত্তের সূত্রে মাঝখানে প্লাস থাকে। আরো উল্লেখযোগ্য একটা ব্যাপার দেখো, যে উপবৃত্তে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ কিন্তু আলাদা। এটা সহগ কত? 1/a স্কোয়ার। আর এটা সহগ কত? 1/b স্কোয়ার। সহগ মানে কি? যে জিনিসটা গুণ আকারে থাকে। সো এক্স স্কোয়ারের সাথে আছে 1/a স্কোয়ার আর 1/b স্কোয়ার। সো এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। এবার চলো আমরা ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই। চলো এক্সাম্পলে চলে আসলাম আমরা ডিরেক্ট। এখন আমরা ধীরে ধীরে এগুলোর উত্তর করা ট্রাই করবো। সো আমাদের কাছে একটা ইকুয়েশন আছে। সো আমাকে বলছে এটা কি নির্দেশ করতেছে সেটা আমাকে বের করতে বলছে। সো আমি যদি এইটাকে একটু আগে বাড়ি, দেখো এখানে আছে y ইজ ইকুয়াল টু, এইখানে যদি গুণ করে দেই এক্স স্কোয়ার মাইনাস 1/x হয়। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে y(x), বা সব যদি এক পাশে নিয়ে আসি এক্স স্কোয়ার মাইনাস xy মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন কি নির্দেশ করে তা ডিপেন্ড করবে তিনটা জিনিসের উপর। একটা হচ্ছে এর ভ্যালু, একটা বি এর ভ্যালু, একটা হচ্ছে এইচ এর ভ্যালু। এখন দেখো এই সমীকরণের ভিতরে এর ভ্যালু কত? এই সমীকরণে এর ভ্যালু হচ্ছে 1, কারণ এক্স স্কোয়ারের সাথে আছে একটি 1। এই সমীকরণে বি এর ভ্যালু কত? 0, কারণ এখানে কোনো ওয়াই স্কোয়ার নাই। এই সমীকরণে এক্স ওয়াই এর ভ্যালু কত? সো এইটা তোমরা অনেকে ভুল করো। দেখো এইখানে আছে কত? মাইনাস এক্স ওয়াই। আর আমাদের যে সূত্রটা ছিল সেখানে কি ছিল? 2hxy। ওকে, সো 2hxy ইজ ইকুয়াল টু মাইনাস xy। সো এখান থেকে আমরা h এর ভ্যালুটা বের করতে পারি। কত হয়? দেখো এই xy আর xy কাটা যায়, তাহলে মাইনাস হাফ হয়। তাহলে h স্কোয়ারের মান কত হবে? 1/4, কারণ আমার তো কাজ হচ্ছে h স্কোয়ার মান দিয়ে। তাহলে দেখো এইখান থেকে আমরা ab এর মান পাবো 0, আর h স্কোয়ারের মান হচ্ছে 1/4। তাহলে বলো কোনটা বড়? অবশ্যই h স্কোয়ার বড়, কারণ এটা তো শূন্য থেকে বড়। সো h স্কোয়ার যদি বড় হয় তাহলে আমরা কি জানি? h স্কোয়ার যদি বড় হয় তাহলে আমরা জানি এটা হচ্ছে একটা অধিবৃত্তের ইকুয়েশন। সো এই সমীকরণটা হবে কি? একটি অধিবৃত্ত। দেখি কারা কারা পারলো, কারা কারা পারলো। ওকে, কমেন্ট বক্সে এখনো কারো উত্তর দেখি নাই। কি হবে এটা? 24 মিনিট লেট। অধিবৃত্ত
অধিবৃত্ত হবে। ওকে ফাইন। ওকে, এবার অনেকে আসছো, এখন একটা স্থিতিশীল একটা অবস্থা হয়েছে লাইভের। আমি জানি যে এখন খুব আর কম স্টুডেন্ট যুক্ত হবে বা তোমরাও বের হবে না। সো এখন আমরা আরেকবার একটা বলি। তো আজকে আমরা কোনিক্স করতেছি, আজকে আমরা 1টা পর্যন্ত ক্লাস করব, একটা স্টার্ট আপ ক্লাস, এবং নেক্সট দিন আমরা 3.5 ঘন্টা করে 2টা ক্লাস করব। তাহলে আমাদের টোটাল 9 ঘন্টায় কোনিক্সটা শেষ হয়ে যাবে। বাট আজকে ক্লাসে এই মুহূর্ত থেকে তোমরা শুধুমাত্র পড়াশোনা মনোযোগ দিবা। আর অন্য কোনো কমেন্ট বক্সে যদি অন্য কোনো কমেন্ট দেখি, তাহলে আমি তাকে নেক্সট 2টা ক্লাসের জন্য সাসপেন্ড করব, অথবা আমি আর কমেন্ট পড়বো না, মানে তোমাদের সমস্যা দেখবো না। ওকে, চলো তাহলে শেষ। ওকে, বুঝি নাই সাইডের সূত্রটা, তাহলে তুমি ক্লাস করো নাই। এই যে শুরুতে দেখো আমাদের এইখানে আমরা একটু আগে আলোচনা করলাম যে কোনটা কি হবে। তাহলে এখন দেখো আমাদের কি এ এর মান, বি এর মান, এইচ এর মান বের করতে হবে না? তো এগুলা কিভাবে বের করব? এই সমীকরণের সাথে তুলনা করে বের করব। এখন আমার যে ইকুয়েশনটা ছিল সেখানে ছিল -xy, এরকম ছিল। তাহলে এবার এইচ এর মানটা কিভাবে বের করব? এই -xy আর এই টোটালটা সমান সমান লিখে তাহলে কি তুলনা করা যায়। এজন্য আমি এটাকে এভাবে তুলনা করলাম। ওকে ফাইন। আর এর মান আর বি এর মান কি হয় আসছে তা তো বুঝছোই। সো আমাদের প্রথম প্রশ্নটা হয়ে গেল। এবার পরের প্রশ্ন আসো, এগুলা ঝটফট অ্যান্সার বলবা, দ্রুত অ্যান্সার বলো, দ্রুত অ্যান্সার বলো। 2 নম্বরের অ্যান্সার কি, 3 নম্বরের অ্যান্সার কি কমেন্ট বক্সে জানিয়ে দাও। 2 এবং 3 এর অ্যান্সার কি কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমিও অ্যান্সার বলা ট্রাই করি। দেখো এখানে এ এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 5, আর এইখানে কোনো xy সম্বলিত কোনো পদ নাই। xy সম্বলিত পদ নাই মানে h এর ভ্যালু হবে অবশ্যই 0। তাহলে এইখানে এ বি এর মান পাবো 4 5 20, আর এইচ স্কয়ারের মান হচ্ছে আন্ডা। তাহলে কে বড়? এবি বড়। এবি যদি বড় হয় তাহলে আমরা জানি সেটা হয় একটি কিসের সমীকরণ? উপবৃত্তের সমীকরণ। সো তাহলে এটা হবে একটা উপবৃত্ত। তাহলে দেখছো লম্বা একটা ইকুয়েশন, তোমাদের এক্সামে আসবে এটা কি নির্দেশ করে, 4টা অপশন দিয়ে দিবে, তাহলে আমরা জাস্ট তুলনা করে বের করে ফেলতে পারি। সো উপবৃত্ত হবে। পরেরটা 2 নাম্বার পারছো সবাই, ভেরি গুড। 3 নাম্বার, এই সমীকরণটার দিকে যদি তাকাই, এ এর ভ্যালু হচ্ছে 7, বি এর ভ্যালু হচ্ছে -9, আর এখানেও xy সম্বলিত কোনো পদ নাই, তাহলে h এর মান হবে 0। তাহলে এইখান থেকে এ বি এর ভ্যালু পাবো 7 নং 63, -63, আর h স্কয়ার এর ভ্যালু পাবো 0। সো মাইনাস থেকে h স্কয়ার বড়। তো মাইনাস থেকে যদি h স্কয়ার বড় হয় তাহলে এখান থেকে বলতে পারি এইটা হবে একটি অধিবৃত্তের সমীকরণ। কারণ অধিবৃত্তের ক্ষেত্রে কি হয়? অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের এইচ স্কয়ার বড় হয়। তাহলে প্রথমটা উপবৃত্ত, পরেরটা অধিবৃত্ত। যারা বলছো তোমাদের সূত্র, তোমাদের উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড। সো কনিক্সটা একটা পানি করে দিব, কোনো চিন্তা নাই। যারা কনিক্সের মেন জিনিস যেটা আমি বলি, কনিক্সের হার্ট কি? কনিক্সের হার্ট হচ্ছে কনিক্সের সূত্র। তুমি পরাবৃত্তের প্রত্যেকটা সূত্র জানো, তুমি উপবৃত্তের প্রত্যেকটা সূত্র জানো, তুমি অধিবৃত্তের সূত্র জানো, তোমার কেউ আটকাইতে পারবে না, তোমার কেউ ঠেকাইতে পারবে না, তুমি উত্তর করে আসবা। আর আমার কাজ হচ্ছে এই সূত্রগুলো তোমাদের অন্তরে ঢুকায় দেওয়া, ঠিক আছে? তোমাদের অন্তরে যত যা আছে, যত ধরনের ধুলাবালি যা আছে সব পরিষ্কার করে এই কনিক্সের সূত্রগুলো ঢুকায় দিব, সেটার কাজ হচ্ছে আমার। আজকে আমরা পরাবৃত্তের সূত্রগুলো তোমাদের মাথায় ঢুকায় দিব ইনশাআল্লাহ। আজকের পরে কখনোই পরাবৃত্তের সূত্র মুখস্থ করতে হবে না, পরাবৃত্তের সূত্র কখনোই মুখস্থ করতে হবে না। জাস্ট চিত্র দেখে সমীকরণ দিয়ে চিত্র আঁকবা এক কোণায়, ঠাস করে সূত্র বলে দিবা। চলো আমরা পরে যাই। নেক্সট, xy = 2, এটা কিসের সমীকরণ? এই সমীকরণটাকে মুখস্থ রাখো, এই সমীকরণটা বের করা শেখার দরকার নাই। এইটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। এটা অ্যাডমিশন টেস্টেও সরাসরি পরীক্ষায় আসে, তোমাদের সিলেবাসে নাই, বাট আমরা এটা মুখে রাখবো, মনে রাখবো। এটা হচ্ছে একটা আয়তাকার অধিবৃত্তের ইকুয়েশন। আয়তাকার অধিবৃত্তের ইকুয়েশন যখন দেখবো জাস্ট xy আছে ইকুয়াল টু একটা ধ্রুবক পদ, xy ইকুয়াল টু একটা ধ্রুবক পদ, সো এরকম কিছু যদি থাকে তাহলে সেটা হবে একটি আয়তাকার অধিবৃত্ত। দ্যাটস ইট। ওকে ফাইন, গেল। এবার চলো, এবার মেবি আমাদের শেষ, ও আরো একটা আছে লাস্ট এক্সেপশনাল, দুইটা শেষে লিখছি। x² - y² = 0, এইটা ইকুয়াল টু দেখো
এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 লেখা যায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, হয় এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 অথবা অথবা এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এখন দেখো ভাইয়া এইটা কিসের সমীকরণ বলো, এইটা কিসের সমীকরণ? এই দুইটা কি সরল রেখা না? এইটা কি একটা সরল রেখা না? এইটা একটা সরল রেখা, ঠিক আছে। সিমিলার ভাবে এটা আরেকটা সরল রেখা, সো এদেরকে বলা হয় হচ্ছে জোড়া সরল রেখা। তাহলে এই যে ইকুয়েশনটা, এটাও একটা এক্সেপশনাল, এটাও মনে রাখতে হবে। এই যে সমীকরণটা, এইটাও মনে রাখতে হবে জোড়া সরল রেখা। যদি এই ফরম্যাটটা আসে তাহলে যেন আমরা সরাসরি পেরে যাই। এগুলো আমাদের একাডেমিকে আসছে না, আসে নাই, অ্যাডমিশনে আসছে। কিন্তু যদি একাডেমিকে দিয়ে দেয়, পাওয়ার প্লেট স্টুডেন্টদের কোনো কিছুতেই কমতি থাকবে না, তারা সবকিছু অ্যাডভান্স জানবে। সো এইটা একটা জোড়া সরলরেখার সমীকরণ। সো যখনই আসবে এটা লিখে দিবা, ঠিক আছে। সো এই ছিল আমাদের টাইপ 1। টাইপ 1 এ যা পড়ছি যদি আমি একবার ছোট্ট করে রিভাইজ করি তাহলে তা হবে, টাইপ 1 এ আমরা দেখছি কোনিক্সের সার্বজনীন সমীকরণটা ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এবার চারটা শর্ত, বৃত্ত কখন হয়, a এর মান আর b এর মান 0 সমান h এর মান 0। দেখো আমার সাথে সাথে না দেখে বলার চেষ্টা করো। বৃত্ত হবে a এবং b সমান এবং h এর মান 0। উপবৃত্ত হবে ab এর মান h স্কয়ার থেকে বড়। পরাবৃত্ত হবে ab ইজ ইকুয়াল টু h স্কয়ার। অধিবৃত্ত হবে ab ইজ লেস দেন h স্কয়ার। দ্যাটস ইট। কমেন্ট বক্সে জানাও ক্লিয়ার কিনা। ওকে ওকে, কমেন্ট বক্সে জানাও ক্লিয়ার কিনা। বিন্দু বৃত্ত দেখালেন না, আচ্ছা, তো জাস্ট এখানে একটা প্লাস দিয়ে দাও, তাহলে সেটা বিন্দু বৃত্ত হয়ে যাবে, ঠিক আছে। ওকে, জোড়া সরলরেখা, ওকে ফাইন। সো এবার তাহলে আমরা নেক্সট টাইপে যাইতে পারি। আমাদের নেক্সট টাইপটা হচ্ছে পরামিতিক সমীকরণ। এটা খুবই অসাধারণ, খুবই সুন্দর একটা টাইপ। সো এটা আমরা খুব মজার ছলে আমরা এটা শিখে ফেলতে পারবো। পরামিতিক সমীকরণটা কি? পরামিতিক বা ইংরেজিতে যদি বলি এটা মানে হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। প্যারামিটার মানে হচ্ছে চলক, ঠিক আছে, চলক। তো আমরা জানি আমরা এই যে সমীকরণগুলো নিয়ে কাজ করতেছি, এখানে দুইটা চলক থাকে এক্স আর ওয়াই, আর বাকি যা আছে সব সহগ, সব ধ্রুবক পদ, ঠিক আছে। শুধু দুইটা চলক আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, যেগুলোর মান যে কোনো কিছুই হতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। সো এখন একটা সমীকরণকে এই যে এইরকম একটা আকৃতি দিয়ে যদি বলি যে ভাইয়া এক্স ইজ ইকুয়াল টু, তোমাকে বললাম ভাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ সাইন থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে বি কস থিটা। তাহলে দেখো এই যে এবার তোমাকে বললাম যে এইটা কি নির্দেশ করে। সো কোন একটা আমরা দেখছি যে কি নির্দেশ করে, আমরা প্রত্যেকটা ইকুয়েশনকে জানি এক্স এবং ওয়াই দিয়ে, কিন্তু সেই এক্স এবং ওয়াই এর মান দিয়ে দিছে এবং সেই মানে আরেকটা তৃতীয় চলক চলে আসছে থিটা, আরেকটা তৃতীয় চলক চলে আসছে। তৃতীয় চলকটা কোনটা? থিটা। তাহলে এই যে এখন বলছে যেটার মান বের করো, তাহলে যখন আমাদের মেইন যে চলক আছে এক্স এবং ওয়াই, এদেরকে তৃতীয় আরেকটা চলক দিয়ে প্রকাশ করা হয়, এটাকে বলা হয় পরামিতিক সমীকরণ বা প্যারামেট্রিক ইকুয়েশন। এখন তোমাকে বলতে পারে এটা কি নির্দেশ করে, এইটা কি নির্দেশ করে, এই এক্স এবং ওয়াই এর মান দিয়ে দিছে, বলছে এটা কি নির্দেশ করে। তাহলে আমার এক্স এবং ওয়াই দিয়ে একটা সমীকরণ তৈরি করতে হবে, একটা সমীকরণ রেডি করতে হবে, এবং সেই সমীকরণে তৃতীয় কোনো চলক থাকা যাবে না, তৃতীয় কোনো চলক থাকা যাবে না। সো এই টাইপের যে আমার মেইন কাজ সেটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে তৃতীয় যে চলক আছে সেই তৃতীয় চলককে অপসারণ করতে হবে। তৃতীয় চলককে কি করব? চলককে অপসারণ করতে হবে। সো অপসারণ বা বাদ দিতে হবে, অপসারণ করতে হবে। সো এটা সামহাউ যেভাবেই আমরা পারি সেভাবেই আমরা এটাকে বাদ দিয়ে দিব। এখন চলো একটু দেখি যে এটাকে কিভাবে বাদ দেওয়া যায়। চলো আমরা একটু দেখি, যেরকম মনে করো এই যে ওই প্রশ্নটা এখানে আমি লিখছি, এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এখান থেকে সামহাউ এই থিটা এবং এই থিটাকে বাদ দেওয়া। সো কিভাবে বাদ দেওয়া যায়? দেখো আমরা যদি এখান থেকে সাইন থিটা এর মান বের করি তাহলে সাইন থিটা এর মান হয় এক্স বাই এ, আর আমরা এখান থেকে যদি কস থিটা এর মান বের করি
তাহলে cos থিটার মান হয় y/b। এখন ছোটকালে আমরা সূত্র পড়ছিলাম, কি সূত্র পড়ছিলাম? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখন দেখো তো এই sin থিটার মানটা এখানে বসাই x স্কয়ার বাই a স্কয়ার, cos থিটার মানটা এখানে বসাই y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 1 হবে। তাহলে এবার দেখো এই যে আমরা থিটাটাকে পার দিয়ে দিলাম, এবার এইটাকে কি চেনা যায়? বলো, এইটাকে কি চেনা যায়? এটা কি? কমেন্ট বক্সে জানাও, এটা কিসের সমীকরণ? এইটা কিসের সমীকরণ? কমেন্ট বক্সে জানিয়ে দাও। এটা হচ্ছে একটি উপবৃত্তের ইকুয়েশন। সো এইভাবে তৃতীয় চলকটাকে বাদ দিয়ে আমাদের এই সমীকরণে চলে আসতে হবে। ওকে ভাই, সূত্রটা উল্টা লিখছেন নাকি? কোন সূত্রটা উল্টা লিখছি? সূত্র কই এখানে? সূত্র তো নাই। ওকে, আমার জানার মতে কোনো সূত্রই উল্টা নাই, সো সবই ঠিক আছে। উপবৃত্ত হবে, বুঝতে পারছো? বেসিক বুঝতে পারছো? এই পরামিতিক সমীকরণ আমার কি কাজ করতে হবে বেসিক বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে তোমরা বলো তো এইটা কিসের সমীকরণ, দেখি বলতে পারো কিনা। এইটা কিসের সমীকরণ? এইটা কিসের সমীকরণ হবে? x is equal to 2 plus 3 sin theta এবং হচ্ছে y is equal to -3 plus 3 cos theta। কমেন্ট বক্সে উত্তর জানাতে থাকো, আমিও একটু করার চেষ্টা করি। তাহলে দেখো এইখান থেকে যদি আমি sin theta এর মান বের করি, তাহলে sin theta is equal to হবে, কি করতে হবে? এই 2টা প্রথমে ওইখানে যাবে x - 2 এবং এই 3 দিয়ে ভাগ হবে। আর এইখানে যদি cos থিটা এর মান বের করি, তাহলে 3টা ওই পাশে যায় প্লাস হয়ে যাবে, আর এই cos থিটা 3 দিয়ে ভাগ করতে হবে। এবার আবারও সেই ছোটকালের সূত্র, তাহলে আমরা লিখতে পারবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। দেখবো কারা কারা ভুল করে, ঠিক আছে? কারা কারা পারে দেখবো না, কারা কারা ভুল করে তাদের নাম আমরা বলবো, এবং বাকি যারা আছে যারা পারছো তোমরা হাসবা তাদের নাম শুনে শুনে, ঠিক আছে? যদি ভুল করে তাহলে তাদের নাম শুনে শুনে হাসবা। দেখো তাহলে x - 2 স্কয়ার ভাগ 3 স্কয়ার প্লাস y প্লাস 3 স্কয়ার ভাগ হচ্ছে 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তো অফলাইন ক্লাসের কথা মনে পড়ে গেল, যখন হচ্ছে ক্লাস নিতাম অফলাইনে 2016 থেকে 20 এই সময়টায় আমরা সবাই উদ্ভাসী ক্লাস নিচ্ছি। সো যখন ক্লাস নিতাম তখন হচ্ছে কোন একজন স্টুডেন্ট লেট করে আসছে ক্লাসের ভিতরে, কারণ অ্যাডমিশন তো সিরিয়াস টাইম, লেট করে আসছে, অথবা মনে করো যে একটু কথা বলছে, সো এটা দেখে ফেলছি। তখন যেটা করতাম, দাঁড়া করাইতাম যে তুমি দাঁড়াও 1 মিনিটের জন্য। তো তোমরা ভাবতে পারো যে 1 মিনিট দাঁড়ানো তো কোনো ব্যাপারই না, কিন্তু এই 1 মিনিট দাঁড়ানোর পরে বাকি যারা আছে সবারই বলতাম যে সবাই 1 মিনিট ওর দিকে তাকায় থাকো। এবার সবাই ওর দিকে তাকায় থাকতো, কি যে বিপদে পড়তো, খুবই বিপদ সম্পূর্ণ একটা জায়গা। কিন্তু এখানে তোমাদের এই শাস্তিটা দেওয়ার কোনো জায়গা নাই। একটু চিন্তা করে দেখো যে একটা রুমে 100 জন মানুষ আছে এবং একজন টিচার দাঁড়ায় আছে এবং ওই তুমি আছো দাঁড়ায়, 99 জন মানুষ তোমার দিকে তাকায় আছে, কেমন লাগবো তখন বলো? ওকে, এই যে সার্কেল, সুমায়া বলছে, সুমায়া, ফাহিমা, যারা ভুল বলতেছে তাদের নাম বলতেছি, ওসমান, তারপরে হচ্ছে জয়নব, তারপরে হচ্ছে যারা ভুল বলতেছে তাদের নাম বলতেছি, ফারিহা। সো তাদের নিয়ে একটু হাসি আমরা। ওকে, সামি, তারপরে হচ্ছে জয়নাব, জয়নাব তো বলছি, ওসমান, হ্যাঁ, সিদরাতুল, খুবই খারাপ, মেহরুন, ওকে ওকে, অনেকে একজন লিখছে সেলিব্রিটি, ওকে, মিজানুর, ওকে। সো 99% ভুল অ্যান্সার দিছো, দুইজন হয় একজন হইতেছে সঠিক অ্যান্সার দিছো। এই তোমাদের কি দেখাইলাম একটু আগে বলো তো? একটু আগে তোমাদেরকে আমি এইখানে কি দেখাইছিলাম? এই যে উপবৃত্ত মানে কি? উপবৃত্ত মানে এইটা বলছি না যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ আলাদা হইতে হবে, একটা 1/a স্কোয়ার একটা 1/b স্কোয়ার বলছি না, আলাদা হইতে হবে, সেম হওয়া যাবে না। বাট এইটার ভেতরে তো সেম আছে। উপবৃত্ত এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ যদি সেম হয় তাহলে সেটা তো বৃত্ত হয়, সেটা কি বৃত্ত হয়? ওকে, তাহলে দেখো তোমাদের অ্যান্সার সঠিক আছে, যাদের নাম বলছি তাদের অ্যান্সার সঠিক আছে। সো এইটা হবে একটা বৃত্ত, যখন ট্রিক্সটা তোমরা ধরে ফেলছো। তাহলে যারা যে দুইজন ভুল বলছো
তাদের নাম আমি বলি নাই, ঠিক আছে? তার ভিতর একজন আছে যে বলছে যে হইছে তাইলে আমারটা, সে আবার নিজেরটা মেনশন দিছে। সো দেখো এইখানে x-2 হোল স্কয়ার, x-2 হোল স্কয়ার আর y+3 হোল স্কয়ার, আর এই 3 স্কয়ার আর 3 স্কয়ার এই দুইটা সেম জিনিস। সো এই 3 স্কয়ারটাকে আমরা এই পাশে লিখতে পারি। তাহলে এটা হবে একটা বৃত্ত। যারা বৃত্ত বলছো ঠিক আছে, যারা উপবৃত্ত বলছো তোমাদের অ্যান্সার ভুল হয়েছে, তোমরা অনেক স্মার্ট হয়ে গেছো, কারণ এগুলোর উত্তর আগে থেকেই জানো। এখন দেখো, এখন তাহলে এখান থেকে আমরা আরো কিছু বলতে পারি, যেরকম 2-3 হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র, তাই না? কাব্য ভাই তোমাদের পড়াইছে না, x-h হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। তারপরে 3 হচ্ছে এটার ব্যাসার্ধ। সো আমরা অনেক কিছু বলতে পারি, জাস্ট আমাকে যদি এই ইকুয়েশনটা দিয়ে দেয় তাহলে এটা থেকে আমরা একবারে কেন্দ্র আর ব্যাসার্ধ পর্যন্ত বের করে দেখা দিতে পারি, রাইট? তাহলে অনেকটা জানি আমরা। তাহলে আমরা পাইলাম এটা হবে একটা বৃত্তের ইকুয়েশন। সো ফাইনাল অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে একটা বৃত্ত। ওকে, এরপরে আসো পরেরটা। তাহলে এবার বাকিগুলো আমি একটু দ্রুত সলভ করব, ঠিক আছে? দেখো তাহলে এইখানে sin থিটা এর মান হবে x-2/3, এটা হচ্ছে cos থিটার মান হবে y+3 ভাগ হচ্ছে 2। তাহলে দেখো আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু জানি হচ্ছে 1 প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে x-2 হোল স্কয়ার ভাগ হচ্ছে 3 স্কয়ার, আর প্লাস y+3 হোল স্কয়ার ভাগ হচ্ছে 2 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সো এটা হবে কি একটা উপবৃত্ত। কেন? কারণ হচ্ছে x স্কয়ার এবং y স্কয়ারের সহগ হচ্ছে আলাদা। তাহলে এটা হবে একটা উপবৃত্ত। সো কোনো কনফিউশন নাই, উপবৃত্ত। ভেরি গুড, কমেন্টে জানাই দিছো। পরেরটা এটাও জানিয়ে দাও, এটা কি হবে? এবার এখানে আছে sec থিটা আর tan থিটা। তাহলে আমরা যদি sec থিটা এর মান বের করি তাহলে হবে x/3, যদি tan থিটা এর মান বের করি তাহলে হবে y-1 ভাগ 2। এখন sec আর tan নিয়ে সূত্র কি ছিল? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, রাইট? তাহলে এই হচ্ছে sec স্কয়ার থিটা, এই হচ্ছে মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এবার আমরা মান বসাই। sec থিটা এর মান দেওয়া আছে x²/3 স্কয়ার, tan থিটা এর মান দেওয়া আছে y-1 স্কয়ার ভাগ 2 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1, রাইট? আচ্ছা, এবার দেখো, তাহলে এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে x² y² সব আলাদা, মাঝখানে মাইনাস, মনে আছে? মাঝখানে মাইনাস হইলে কি হয়? মাঝখানে মাইনাস হইলে সেটা হয় একটা অধিবৃত্ত। তাহলে দেখি তোমাদের কমেন্ট বক্স থেকে কমেন্টগুলো, অধিবৃত্ত কিনা? অধিবৃত্ত। ওকে, সাইন কস মাথা নষ্ট করে দেয়। ওকে ফাইন, অধিবৃত্ত হবে। আচ্ছা, ভেরি গুড। এরপরে আসো নেক্সট এক্সাম্পল, লাস্ট এক্সাম্পল। এবার দেখো এখানে আছে টি। সো এখানে তো সাইন আর কস থিটা সূত্র করতে পারবে না, তাহলে কি করবা? এখানে তৃতীয় চলক টি আছে, এখন টার্গেট হচ্ছে টিটাকে কিভাবে তাড়ানো যায়। দেখো আমরা যদি এখান থেকে টি এর ভ্যালু বের করি তাহলে হবে x/3, এই ভ্যালুটা এবার এখানে বসাই দিব, তাহলেই শেষ। তাহলে y is equal to 4, টি এর ভ্যালু হচ্ছে x স্কয়ার ভাগ 3 স্কয়ার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি? ফাইনালি আমরা এখান থেকে পাচ্ছি 4x স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 9y, বা x স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 9/4y। সো মনে রাখবা যে x এর একটা মানে যে আমার যে চলক আছে, একটা চলক দ্বিঘাত আর আরেকটা চলক একঘাত, এইটা হয় পরাবৃত্তে। এটা কোথায় হয়? পরাবৃত্তে। সো এইটা হবে একটা পরাবৃত্ত, এটা হবে একটা পরাবৃত্ত। ডান। তাহলে এবার বলো পারবা না? আমরা সব কয়টা জিনিসের উদাহরণ দেখছি, পারা যাবে এগুলা? ঠিক আছে, পারা যাবে। পরাবৃত্ত। ওকে ফাইন। সো এবার দেখো যদি এইগুলা পরীক্ষায় আসে, কম মার্কের জন্য আসে, সো আমরা এইভাবে অ্যান্সার করব। বা যদি এমসিকিউ তে আসে তাহলে আমাদের এত সময় নাই, এগুলার এত সময় নেই আমাদের। যদি এমসিকিউ তে আসে তাহলে আমাদের এত সময় নেই, তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা একটু দেখি যে আমরা এ পর্যন্ত কি কি বললাম। প্রথমে আমরা পড়ছিলাম হচ্ছে একটা বৃত্ত কখন হবে, রাইট? বৃত্ত কখন হবে। সো প্রথম কথা হচ্ছে আমরা যদি দেখি সাইন থিটা এবং কস থিটা, সাইন থিটা ও হচ্ছে কস থিটা, এদের যে সহগ
এদের সহগ যদি একই হয়, সহগ যদি একই হয় তাহলে চোখ বন্ধ করে সেটা হচ্ছে একটা বৃত্ত। সো আমরা প্রশ্ন দেখবো sin থিটা আর cos থিটা সহগ সেম, তাহলে এটা বৃত্ত। এত অঙ্ক করার সময় নাই, এত অঙ্ক করার সময় নাই। sin থিটা cos থিটা সহগ সেম, তার মানে বৃত্ত। এই যে দেখো আমরা যে পড়ে আসছিলাম বৃত্তের এক্সাম্পল, বৃত্ত বৃত্ত এই যে এখানে এখানে দেখো sin থিটা এর সাথে ছিল 3 আর এই cos থিটার সাথেও ছিল 3, তাহলে কি সেম জিনিস ছিল? সেম থাকলে হবে বৃত্ত। আর যদি ডিফারেন্ট থাকে, এই যে একটার সাথে আছে 3 একটার সাথে আছে 2, তখন এইখানেও পার্থক্যটা তৈরি হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে উপবৃত্ত। তাহলে আমরা এবার সেকেন্ডটা বলতে পারি বৃত্ত শেষ, বৃত্ত শেষ। এবার হচ্ছে উপবৃত্ত কখন হবে? উপবৃত্ত, তাহলে আমরা অলরেডি বুঝে গেছি যে উপবৃত্তটা আসলে কখন হবে। আমরা যদি দেখি sin থিটা এবং cos থিটা, sin থিটা ও cos থিটা এদের সহগ ভিন্ন, একই না হয়ে যদি ভিন্ন হয় তাহলে সেটা হবে কি? আমাদের উপবৃত্ত। আচ্ছা, এরপরে হচ্ছে অধিবৃত্ত কখন হবে? অধিবৃত্ত। সো অধিবৃত্তের সূত্রে থাকে মাইনাস। সো যেই সকল জিনিসগুলোর মাঝখানে মাইনাস আছে, যে সকল সূত্রের মাঝখানে মাইনাস আছে, ওরা যদি থাকে তাহলে সেটা অধিবৃত্ত। যেরকম sec থিটা tan থিটা, এটা যদি থাকে তাহলে এটা অধিবৃত্ত না হয়ে কোনো উপায় নাই। sec থিটা tan থিটা থাকলে সূত্র sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। একই রকম ভাবে cosec থিটা আর cot থিটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু সূত্র মাইনাস cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এটার জন্যও কিন্তু আমাদের সেম কথা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যদি আমরা দেখি যে আমাদের প্রশ্নের ভিতরে sec থিটা আর হচ্ছে tan থিটা আছে, অথবা আমরা যদি দেখি cosec থিটা আর হচ্ছে cot থিটা আছে, সো এরা যদি থাকে তাহলেই হচ্ছে আমাদের এটা অধিবৃত্ত হবে। লাস্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে পরাবৃত্ত। পরাবৃত্ত কখন হবে তাহলে? রাইট, ওকে। সো পরাবৃত্ত হবে কখন? সো পরাবৃত্ত হবে কখন সেটা একটু জেনে নেই তাহলে। সো পরাবৃত্তের ক্ষেত্রে আমরা দেখছি যে যে তৃতীয় চলকটা আছে, একটার ক্ষেত্রে একটার স্থানাঙ্কে হচ্ছে আমাদের তৃতীয় চলক এক ঘাত থাকবে আর এটা তৃতীয় চলক দ্বিঘাত থাকবে। তাহলে তৃতীয় চলক এক ঘাত, অপর তৃতীয় চলক দ্বিঘাত। সো প্রশ্ন দেখে তাহলে আমরা উত্তর বলে দিতে পারবো, দ্যাটস ইট। সো তাহলে আমরা শিখে গেলাম যে আমাদের শর্টকাট গুলো কি কি, কখন বৃত্ত হবে, কখন উপবৃত্ত, কখন অধিবৃত্ত, কখন পরাবৃত্ত। আমরা জাস্ট প্রশ্নের দিকে তাকায় উত্তর করে ফেলতে পারবো। টাইপ নাম্বার 2 কমপ্লিট। কমেন্ট বক্সে জানাও যে কোনো ধরনের সমস্যা আছে কিনা। কমেন্ট বক্সে 1 মিনিট সময় পাচ্ছ, কমেন্ট বক্সে জানিয়ে দাও যে কোনো ধরনের সমস্যা আছে কিনা। মেধাবী ছাত্র আসো কে ক্লাসে? সো যে লেখছো মেধাবী ছাত্র, তুমি 2 দিনের জন্য ব্যান, 2 দিনের জন্য ব্যান, খুবই দুঃখিত, 2 দিনের জন্য ব্যান। ওকে, কমেন্ট বক্সে জানিয়ে দিছি, আমি ক্লাসের শুরুতে জানিয়ে দিছি যে এইটা বাদে অন্য কোনো ধরনের কিছু বলা যাবে না। যদি ফান কমেন্ট করতে হয় তাহলে আমি মাঝে মাঝে একটু দু একটা কথা বলি, সেটার ভিতরেই থাকো, যেন দ্রুত আবার পড়াশোনায় মুভ করা যায়। নিজেরা একটা পুরো আউট অফ দ্য বক্স একটা কমেন্ট করো, বাকিরা সবাই ঝাঁপায় পড়ে। সো এটা কেন? সো এই যে কাজটা যে করবা, অন্তত পক্ষে নেক্সট 2 দিন আমার কোন ক্লাসে সাসপেন্ডেড থাকবা। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। নামাজের টাইম ব্রেক, নামাজে হ্যাঁ 1টা বাজে ক্লাস শেষ করে দিব, 1টা বাজে ক্লাস শেষ করে দিব। সো এজন্য একটু ফাস্ট পড়াচ্ছি, আমরা যতটা আগাইতে পারি আমাদের নেক্সট 2টা ক্লাসের উপর চাপ ততটা কম পড়বে, এটাই। চলো আমরা এবার পরেরটায় যাই, রেখা স্পর্শ করার শর্ত। সো রেখা স্পর্শ করার শর্ত 3 নাম্বার টাইপ আমরা দেখব, রেখা স্পর্শ করার শর্ত। এই শর্তগুলো অনেকটা মুখস্থ টাইপ। হ্যাঁ, সো আমাদের একটা রেখার ইকুয়েশন আমরা জানি, একটা রেখা হচ্ছে কি y is equal to mx plus c, একটা রেখা হচ্ছে y is equal to mx plus c। এইরকম একটা রেখা একটা পরাবৃত্তকে স্পর্শ করতে পারে,
একটা বৃত্তকে স্পর্শ করতে পারে, একটা অধিবৃত্তকে স্পর্শ করতে পারে। তো স্পর্শ করলে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো প্রমাণ করার মতো আমাদের কোনো দরকার নাই, বাট এই শর্তগুলো মনে রাখতে হবে এবং এই শর্তগুলো তুমি এক্সামে সরাসরি বসাতে পারবা, তুমি সরাসরি অ্যাপ্লাই করতে পারবা যে কোনো এক্সামে, এইচএসসি বা অ্যাডমিশন যে কোনো জায়গায়। এই শর্তগুলো এখানে লেখা আছে, এই হচ্ছে আমাদের এই শর্তগুলো। সো আমাদের এইটা হচ্ছে একটা পরাবৃত্ত, এটা আরেকটা পরাবৃত্ত। এই পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে এইটা, আবার এই পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে এটা। এই সরলরেখাটা এই উপবৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে এটা। তারপরে হচ্ছে এই অধিবৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে এটা, এই বৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে এটা। তাহলে আমাদের কাজ কি? কাজ হচ্ছে আমাদের এই পুরো চারটা মনে রাখতে হবে। এখন y is equal to mx plus c তোমাকে এভাবে দিতে পারে যে সাপোজ বললো যে 2x plus 3y is equal to হচ্ছে 6, এরকম একটা আকৃতি দিতে পারে, বলতে পারে এই সরল রেখাটা অমুক পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত কি। তাহলে প্রথম কাজ হচ্ছে এই ফরম্যাটে আনা। সো এই ফরম্যাটে আনা আমি তোমাদের সরলরেখা ক্লাসে শিখাইছিলাম, মনে আছে? প্রথমে হচ্ছে এই যে 3y এটাকে এক পাশে রাখলাম আর বাকি সব অন্য পাশে, -2x + 6। তারপরে হচ্ছে আমরা কি করব, যে 3 দিয়ে ভাগ দিব। সো তাহলে -2/3x আর 3 দিয়ে এখানে ভাগ দিলে হয় 2। তাহলে দেখো এই সমীকরণে যদি আমরা বলি, এই সমীকরণে এই যে -2/3 আছে, এই যে এটা হচ্ছে আমাদের m এর ভ্যালু, আর এই যে 2 আছে এইটা হচ্ছে আমাদের c এর ভ্যালু। সো অবশ্যই এই আকৃতিতে থাকলে এই আকৃতিতে এনে তারপরে বাকি কাজ করতে হবে। এবার চলো আমরা ডিটেইলস পড়ি। প্রথমত আমরা দেখতে পারি যদি একটা এক্স অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল একটা পরাবৃত্ত, রাইট? এই যে এক্স অক্ষের সমান্তরাল, কারণ আমার এক্সটা একঘাত আছে, আমরা প্রথমে একটু বলেছিলাম। যদি হয় তাহলে সূত্র হচ্ছে, শর্ত হচ্ছে c = a/m, এগুলো হচ্ছে শর্ত, এগুলো হচ্ছে শর্ত। সো এই শর্তগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। ওকে, সো প্রথমটা হচ্ছে c = a/m। 2 নাম্বার, যদি y অক্ষে সমান্তরাল হয় তাহলে হবে c = -am²। x অক্ষে সমান্তরাল হইলে c = a/m, y অক্ষে সমান্তরাল যদি হয় c হবে -am²। গেল দুইটা। এবার আসো পরেরটায়, যদি এইটা উপবৃত্তকে স্পর্শ করে, এই তিনটা একই রকম, তাহলে হবে c² = a² m² + b²। আর অধিবৃত্ত হইলে এখানে দেখো প্লাস, সো প্লাস, মাইনাস, সো মাইনাস। এবার দেখো সেম কিন্তু। আর বৃত্তের ক্ষেত্রে কি হয়, বৃত্তের ক্ষেত্রে যেহেতু এই a² আর a² সমান হয়, তাহলে দেখো সেম কিন্তু, এই যে a² m², আর এখানে b² আছে আর এখানে a² আছে। সো এটা একটু ছোট করে লেখা আছে, তোমরা পিডিএফ যখন পাবা তখন এটা দেখতে পারবো। আমি তারপর একটু বড় করে লিখে দিই। দেখো এখানে যেটা বলছে সেটা হচ্ছে, এখানে হচ্ছে x² + y² = a² কি স্পর্শ করলে c² = a² m² + a² হয়। অর্থাৎ এইটা আর এটা সেম, জাস্ট এখানে আছে b² আর এখানে আছে a²। সো এই শর্তগুলো অবশ্যই, ঠিক আছে, এই শর্তগুলো অবশ্যই 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 মাথায় রাখতে হবে, এগুলো ছাড়া কোনো ওয়ে নাই। এই শর্তগুলো মাথায় রাখতেই হবে এবং একেবারে মুখস্থর মতো। সো ক্লিয়ার? সো তোমরা যদি খাতা এবং কলম নিয়ে বসো তাহলে অবশ্যই তোমাদের কাজ হচ্ছে খাতা কলমে শর্তগুলো একটু লিখে ফেলা, খাতা কলমে এই শর্তগুলো একটু লিখে ফেলা, ঠিক আছে? সো প্রথম শর্তটা আমি আবারও বলি, যদি পরাবৃত্তকে এক্স অক্ষের সমান্তরাল পরাবৃত্তকে স্পর্শ করে c = a/m, y অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে -am²। উপবৃত্তকে c² = a² m² + b², অধিবৃত্তকে c² = a² m² - b², বৃত্তকে c² = a² m² + a²। দ্যাটস ইট। সো এই হচ্ছে কয়েকটা শর্ত। এবার চলো আমরা একটু দেখি, অঙ্ক করা ট্রাই করি। অঙ্ক করা ট্রাই করি। ওকে, দেখো প্রথম প্রশ্ন আমাদের বলছে y = kx - 1, এটা যে y = x² + 3 বক্ররেখা স্পর্শ করলে k এর মান কত। এখন দেখো এটাকে যদি আমরা y = mx + c এর সাথে তুলনা করি, তাহলে দেখো m এর ভ্যালু পাবো হচ্ছে আমরা k, আর c এর ভ্যালু আমরা পাবো হচ্ছে -1। এটা রাখলাম। এবার এখানে আসো, এবার এইটাই
এক্স স্কোয়ারটাকে এই পাশে রাখবো, আর এই ওয়াইটা যদি আর 3টা যদি এই পাশে যায় তাহলে হবে y মাইনাস 3। এখন দেখো এইটাকে আমার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay আকৃতিতে আনতে হবে। তাহলে আমরা এটাকে এক্স স্কোয়ার, যেহেতু একটা 4 লাগবে তাহলে একটা 1/4 আনি, আর এই y মাইনাস 3 মানেই হচ্ছে y কে নির্দেশ করে। এখন দেখো এইটাকে আমরা তুলনা করতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এর সাথে। যদি তুলনা করি তাহলে দেখো এর ভ্যালু আমরা পেয়ে যাব এখান থেকে 1/4। এবার চলো আমরা শর্ত আলোচনা করি। শর্ত কি ছিল? যদি y অক্ষের সমান্তরাল একটা পরাবৃত্তকে স্পর্শ করে, শর্ত ছিল c ইজ ইকুয়াল টু মাইনাস am স্কয়ার। এবার মানগুলো বসাই চলো। c এর ভ্যালু -1, m এর ভ্যালু কে, c এর ভ্যালু -1 মাইনাস এর ভ্যালু হচ্ছে 1/4 আর m এর ভ্যালু হচ্ছে k, তার উপর আছে স্কয়ার। তাহলে দেখো আমরা এখান থেকে পাবো k স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে k এর ভ্যালু আমরা এখান থেকে পাবো +-2। সো তাহলে এটাই হচ্ছে आंसर, k এর ভ্যালু +-2। ওকে, নুসরাত লিখছো শুধু 2, শুধু 2 লেখা যাবে না, +-2 হবে। শুধু 2 লেখা যাবে না, +-2 হবে। ওকে ও স্যার একটু দেখো তো, ব্লার হয়ে গেছে। ওকে, বুঝতে পারছো? +-2, +-2। সাইদুল লেখছে এটা বুঝতে পারলাম না। ওকে হ্যাঁ, ওকে ওকে ভাই আরেকবার। ওকে ফাইন, চলো আমরা আবারও বুঝি। দেখো আমাদের যে শর্তটা একটু আগে আমরা পড়লাম, সেই শর্তটা ছিল, আমি উপরে লিখে দেই যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এই রেখাটা x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay কে স্পর্শ করার শর্ত হচ্ছে c ইজ ইকুয়াল টু -m স্কয়ার। সো এইটা হচ্ছে হেডলাইন, এইটা হচ্ছে আমাদের মাথায় রাখা লাগবে যে একটা রেখা এইটা যদি এটাকে স্পর্শ করে, হেডলাইন শর্ত হচ্ছে c ইজ ইকুয়াল টু -m স্কয়ার। এখন দেখো আমাদের কাজ হচ্ছে যে আমাকে যে এক্সিস্টিং ইকুয়েশন দুইটা দিছে, এইটা এবং এইটা, এই দুইটাকে আগে এই দুইটার আকৃতিতে আনা। এই দুইটাকে আগে কার আকৃতিতে আনা? এই দুইটাকে আগে এই যে এই দুইটার আকৃতিতে আনা। সো এই দুইটার আকৃতিতে আনলাম কিভাবে? দেখো আমরা এটার আকৃতিতে বানানোই আছে, আলহামদুলিল্লাহ এটা আমার সহজ হচ্ছে, বানানোই আছে। সো আমি এই জন্য ডিরেক্ট তুলনা করলাম x এর সহগ হচ্ছে m আর x এর সহগ হচ্ছে k, তাহলে m আর k সমান। আর ধ্রুবক পদ হচ্ছে c, ধ্রুবক পদ হচ্ছে -1, তো c এর ভ্যালু -1। আচ্ছা এবার x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay এই আকৃতিতে সাজাইতে হবে। এটা সাজাইলাম কিভাবে? দেখো x স্কয়ারটাকে রাখলাম, এই 3টাকে এই পাশে পাঠিয়ে দিলাম, তো y - 3। এখন এই একটা 4 কি আনা লাগবে, এইজন্য একটা 4 আননে একটা 1/4 এখানে ঢুকাই দিলাম, আর এখানে আমাদের y - 3টা আছে। এবার দেখো এটা x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay আকৃতিতে আছে। সো এবার এটার সাথে যদি তুলনা করি তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের a এর ভ্যালু। এবার আমাদের যে শর্ত আছে সেই শর্তের ভিতরে আমাদের কয়েকটা ভ্যালু পাইছি আমরা। ভ্যালুগুলো কি? একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের ওই শর্তে বসায় দিছি, শেষ কাজ। সো আই হোপ এবার বুঝতে পারছো। 6 তারিখ থেকে একজন বলছো নিস্তত্ব বালক, 6 তারিখ থেকে ভাইয়া রুটিন দিয়ে দিছি। ম্যাথ ভাইয়া ইউটিউব চ্যানেলে আপলোড হবে, আর ম্যাথ ভাইয়ার গ্রুপের ভিতর টোটালটা রুটিন দেওয়া আছে, এবং একটা বিগ প্ল্যান হয়েছে 12টা অধ্যায় হচ্ছে আপলোড করবো ইনশাল্লাহ তোমাদের এয়ার ভাইয়া এবং আমি মিলে। ওকে ওকে, এরপরে ক্লিয়ার, শেষ। ঠিক আছে, যাদের প্রবলেম হয়েছিল আই হোপ তোমরা বুঝতে পারছো। সো এবার আসো, এবার একটু ফাস্ট করি, যেহেতু একটা বেশি সময় নিছি, এবার একটু ফাস্ট করি। এই রেখাটা এই বক্ররেখাকে স্পর্শ করলে বি এর মান কত? তাহলে এইটা দেখো, এটাকে আমরা y স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইনটু 2 ইনটু x এই আকৃতিতে আনতে পারি। তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এর সাথে যদি তুলনা করি তাহলে এর ভ্যালু হবে 2। আর এইটাকে যদি y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর সাথে তুলনা করি তাহলে m এর ভ্যালু হচ্ছে 3 আর
সি এর ভ্যালু হচ্ছে বি। এবার আমরা জানি যে এক্স অক্ষের সমান্তরাল একটা পরাবৃত্ত স্পর্শ করার শর্ত হচ্ছে সি ইজ ইকুয়াল টু এ বাই এম। তাহলে দেখো মান বসাই, সি এর মান হচ্ছে বি, এর মান হচ্ছে 2, এম এর মান হচ্ছে 3, সো এটাই অ্যান্সার। সো বি এর মান হচ্ছে 2/3, 2/3, ভেরি গুড। ঠিক আছে, 2/3। ওকে ফাইন। এরপরে চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন, সি এর মান কত হলে এই রেখাটা এটাকে স্পর্শ করবে? এখন দেখো এটা কিন্তু y = mx প্লাস সি আকৃতিতে নাই, কিন্তু এটা কি বানায় নিতে হবে। চলো আমরা একটু বানাই নেই, আমরা তো বানাইতে পারি। আমরা 2y টাকে এক পাশে রাখলাম আর এই 2x টা ওই পাশে চলে গেল, -2x প্লাস সি। এবার 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে এখানে থাকে -1 ইনটু x প্লাস সি বাই 2। এবার দেখো এইটাকে যদি আমরা y = mx প্লাস সি এর সাথে তুলনা করি, তাহলে একটু ভালো করে দেখো এই অঙ্কটা তোমরা একটা সূক্ষ্ম ভুল করো। ভুলটা হচ্ছে m এর মান -1, এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু এখানেও সি আছে আর এখানেও সি আছে, এজন্য ভাবো যে সি এর মান আবার c/2 কি এরকম হবে কেন। সো এখানে কিন্তু তুলনা করলে তুমি সি এর ভ্যালুটা পাবা c/2, এটা মাথায় রাখতে হবে। তোমরা দেখো যে সি, এখানেও সি আছে, সো এই জন্য সি লিখে দাও, বাট এইখানে এটা সি এর ভ্যালু c/2, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা এবার দেখো, আমরা জানি x² / a², সো এই যে 20 এটা হচ্ছে মূলত a² এর ভ্যালু, আর এই যে 5 এটা হচ্ছে মূলত b² এর ভ্যালু। তাহলে একটা পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত কি ছিল? শর্ত ছিল c² = a² m² প্লাস b²। এবার মান বসাই, চলো দেখো এবার সি এর মান হচ্ছে c/2, তাহলে তার উপরে আবার আছে স্কয়ার, সো c/2 এর উপরে আছে স্কয়ার ইজ ইকুয়াল টু a² এর ভ্যালু হচ্ছে 20, আবার এটার উপরে স্কয়ার দিও না, তাহলে কিন্তু মারা। সো a² এর ভ্যালু হচ্ছে 20 ইনটু m², m এর ভ্যালু হচ্ছে -1, এটার উপরে দিতে হবে একটা স্কয়ার, আর b² এর ভ্যালু হচ্ছে 5। তাহলে আমরা এখান থেকে পাবো c² ভাগ হচ্ছে 4 ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে আমাদের 20 প্লাস 5, দ্যাট মিন্স 25। তাহলে আমরা এখান থেকে পাবো c² ইজ ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে আমাদের সি এর ভ্যালু এখান থেকে পাবো +-10। সো তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল সি এর ভ্যালু হচ্ছে +-10। ওকে, +-4 যারা লিখছো তোমাদের উত্তর ভুল। +-4 যারা বলছো উত্তর ভুল, +-10 হবে, উত্তর হবে +-10। আলহামদুলিল্লাহ, 2 ঘন্টা 1 ঘন্টা হইলো, এবং আমার মনে হয় না তোমরাও টের পাইছো কিভাবে 1 ঘন্টা হয়েছে। ঠিক এরকম ভাবে 1 ঘন্টা আরো চলে যাবে, এবং আমরা 3টা টাইপ করছি, আরো 3টা 4টা টাইপ ইনশাল্লাহ আমরা করে ফেলবো, সময় লাগবে না, অনেক আগে যাবে। আমাদের আজকের একটা অন্যতম টার্গেট আছে, সেটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণগুলো যেন আমরা জানতে পারি। এজন্য আমাদের পরাবৃত্তের সমীকরণগুলো যথাসম্ভব 6 বা 7 নাম্বার টাইপ, সো সেই পর্যন্ত আমাদের যাইতেই হবে। ওকে ওকে ফাইন, তোমরা সাপোর্ট দিলে আমি এইরকম একটা স্পিডে যদি যাই, আশা করি পরাবৃত্তের সমীকরণটা শেষ করতে পারবো, কারণ কালকে একসাথে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত পড়াইলে তোমাদের মাথা ঘুরা যাবে, এজন্য আজকে পরাবৃত্তটা শেষ করতে হবে। স্পর্শকের সমীকরণ নির্ণয় করা, এটাই আমরা খুব অল্প সময় নিব, খুবই সহজ। এটা আমাদের একটা শর্টকাট আছে, সে শর্টকাট আমাকে যদি বলে একটা বক্ররেখার একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত, খুবই সহজ। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কিছু চেঞ্জ করতে হবে। বক্ররেখার সমীকরণে যে x² আছে, সেই x² আমরা চেঞ্জ করব, y² চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? যেখানে x² আছে তার পরিবর্তে আমরা লিখব x(x1), যদি দেখি y² আছে তার পরিবর্তে লিখবো y(y1). এই x1 y1 বিন্দুটা দেওয়া থাকবে, বলে দিবে এই বক্ররেখার এমুক বিন্দুতে বের করো। সো ওই যে বিন্দুটা আছে সেটাই হচ্ছে x1 y1 বিন্দু। x³ যদি থাকে কি করবা? একটা x নিবা আর বাকি সব হচ্ছে x1, অর্থাৎ সব সময় একটা x আর বাকি সব x1। এখানে y³ আছে, সো একটা y, বাকি সব হচ্ছে y1। আচ্ছা এটা বললাম, কিন্তু ভাই এখানে তো আছেই একটা x, তাহলে কি করব? তাহলে যখন একটা x থাকবে তখন এভারেজ মানটা নিতে হবে, x প্লাস x1 ভাগ হচ্ছে 2, y প্লাস y1 ভাগ হচ্ছে 2। ঠিক আছে, সো এই
করেসপন্ডিং চেঞ্জ গুলো আমরা করে x1 y1 এর মানটা ইনপুট দিব, কাজ শেষ। চেঞ্জটা করে মানটা ইনপুট দিব, কাজ শেষ। ঠিক আছে? আর রাতে কি কোনো ক্লাস হবে? না না, রাতে ক্লাসটাই এখন হচ্ছে। এরপরে দেখো নেক্সট, রাতে তোমাদের ছুটি, আমাদের টানা 3 দিনই সকাল 11টায় হবে। সো আজকের ক্লাসটা একটু শর্ট, কারণ আজকে জুম্মা আছে, একটু বেশি সময় লাগবে, এই জন্য আজকে ক্লাস 2টা পর্যন্তই। বাট নেক্সট দিনের যে ক্লাস, সেই 2টা ক্লাস অবশ্যই আমি মনে করি যে আজকে যারা 2 ঘন্টায় ক্লাস করতেছো, নেক্সট 2টা ক্লাস 3.5 ঘন্টা করে 7 ঘন্টা ক্লাস করবা, তাহলে কোনিক্স নিশ্চিত অ্যান্সার করতে পারবা, কোনো ধরনের সন্দেহ ছাড়া অ্যান্সার করতে পারবা। দেখো এটা কি হবে, এই সমীকরণে 3 এবং 4 বিন্দুতে, তাহলে এক্স স্কোয়ারের পরিবর্তে লিখবো x(x1), y স্কোয়ার পরিবর্তে লিখবো y(y1) = 25। এবার এই যে বিন্দুটা, এটাই হচ্ছে x1 y1 বিন্দু। তাহলে x1 এর মান হচ্ছে 3, তাহলে 3x, y1 এর মান 4, 4y = হচ্ছে 25। সো এটাই হচ্ছে অ্যান্সার। সো 3x + 4y = 25, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। আগের স্লাইডটা আরেকবার, ওকে ফাইন, আগের স্লাইডটা আরেকবার দেখো। এক্স স্কোয়ার যদি থাকে তার পরিবর্তে লিখবো x(x1), y স্কোয়ার পরিবর্তে y(y1), x কিউবের পরিবর্তে x(x1) স্কোয়ার, y কিউবের পরিবর্তে এইটা, x এর পরিবর্তে এভারেজ, y এর পরিবর্তে এভারেজ। এখন দেখো মানে এগুলো মুখস্থ না, কিন্তু জাস্ট মনে রাখবা একটা x আর বাকি সব x1। সাপোজ মনে করো আছে x, মনে করো এখানে আছে x⁵, তাহলে কি করবা কোন বক্ররেখায়, তখন আমরা এখানে একটা x আর বাকি 4টা হবে x1। যদি হবে y⁴, তাহলে একটা y, বাকি 3টা হবে y3। শুধুমাত্র এই 2টা এক্সেপশনাল, এই 2টা, কারণ এখানে আমার x1 y1 বসানোর জায়গা নেই, কারণ আমি তো বলছি যে একটা x বসাও, বাকি যা আছে একটা y বসাও, বাকি সব x1 y1, কিন্তু এখানে আসেই একটা। সো এটা কেটে এভারেজ মানটা নিতে হবে, মুখস্থর কিছু নাই। আচ্ছা পরেরটা, এই উপবৃত্তের 1, 2 বিন্দুতে, সো x স্কয়ার পরিবর্তে আমি লিখবো x(x1) আর নিচে আছে 25, y স্কয়ার পরিবর্তে y(y1), নিচে আছে 9 = 1। এবার মান বসাবো। এবার এইটা হচ্ছে x1 y1 বিন্দু, সো x1 এর মান হচ্ছে 1, তাহলে x/25, আর y1 এর মান হচ্ছে 2, তাহলে 2y/ হচ্ছে 9 = হচ্ছে 1। সো দেখো এটা একটা সরলরেখার ইকুয়েশন। ঠিক আছে, সো এইটাই হচ্ছে অ্যান্সার। অথবা তুমি এখানে লসাগু করে ওই পাশে নিয়ে যেতে পারো মানটা। ওকে, আচ্ছা এইটা y স্কয়ার পরিবর্তে লিখবো y(y1), আর এই x এর পরিবর্তে লিখবো এভারেজ মান x + x1 ভাগ হচ্ছে 2। আচ্ছা এভারেজ মানটা লিখলাম, এবার মান বসানো যায়, চলো। এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের y1, তাহলে কত হয়, y1 এর মান হচ্ছে 4, তাহলে 4y = এটা কাটলে হয় 4, এই হচ্ছে 4, x + x1 এর মান হচ্ছে 2। আচ্ছা এই 4 আর এই 4 কাটা যায়, y = x + 2, এটা হচ্ছে আরেকটা সরলরেখা। সো দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার কত গেল, এটা 4, 4টা টাইপ শেষ। কমেন্ট বক্সে জানাও এই 4 নাম্বার টাইপে কোনো সমস্যা আছে কিনা। 1 মিনিট সময় পাচ্ছ জানানোর জন্য 4 নাম্বার টাইপে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। সো আমরা এবার চলে আসলাম 5 নাম্বার, এবং এই টাইপটা একটা গুরুত্বপূর্ণ টাইপ, এইটাই গুরুত্বপূর্ণ একটা টাইপ, এখন আমরা শিখব। কমেন্ট বক্সে জানাও যে কোনো প্রবলেম আছে কিনা। ভাইয়া একটু স্লো, ওকে নো প্রবলেম, ওকে ঠিক আছে। দেখো এটা যদি মানে বুঝানোর অনেক কিছু থাকতো তাহলে স্লো পড়াইতাম, এটা বুঝানোর কিছু নাই, জাস্ট এই যে চেঞ্জ করো মান বসো, চেঞ্জ করো মান বসো, দ্যাটস ইট। ওকে, এবার এইটা হচ্ছে একটু ধীরে ধীরে পড়বো, কারণ এখানে বুঝার অনেক কিছু আছে। ঠিক আছে, এবার বুঝার অনেক কিছু আছে। সো চলো আমরা এবার এটা একটু ধীরে ধীরে পড়ি। পরাবৃত্তের লেখচিত্র আপ টু অ্যাডমিশন টেস্ট, এই জিনিসটা তোমাকে অনেক কাজে দিবে, অনেক কাজে দিবে। এন্ড পরাবৃত্তর লেখচিত্র শিখার আগে এখন তোমরা আপাতত যতটুকু জানো সেটা আমি বলি। তোমরা এটা জানো যে পরাবৃত্ত ভাই এরকম পরাবৃত্ত হয় হচ্ছে একটা এক্স এবং ওয়াই, একটি চলক পরাবৃত্তের লেখচিত্রে একটি চলক হয় এক ঘাত আর একটি চলক হয় দ্বিঘাত, রাইট?
দ্বিঘাত। সো তোমরা এই পর্যন্তই জানো, আমরা এই পর্যন্ত 4টা টাইপ ছিল আমাদের কমন। এখন আমরা পরাবৃত্তে ঢুকে গেছি। সো দুইটা পরাবৃত্ত সম্পর্কে তোমরা চিনো, দুইটা পরাবৃত্তরে তোমরা সবাই চিনো। একটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, আর একটা হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। দ্যাটস ইট, তাই না? এবার আমরা জানবো এই দুইটার বিস্তারিত, এই দুইটার চিত্র কিরকম হবে। ঠিক আছে, তোমরা মুখস্থ জানো যে ভাইয়া এইটার চিত্র কি জানো? তোমরা জানো যে এইটার চিত্র, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, আর এটা জানো এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। সো এটা হয় হচ্ছে এরকম, এই যে এক্স অক্ষের সমান্তরাল এরকম হয়, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল এরকম হয়, রাইট? এবার আমরা ডিটেইলস জানবো যে এটা কেন এরকম, এটা কেন ওইরকম, এটা এখন আমরা জানবো। চলো, একটা পরাবৃত্তের লেখচিত্রের জন্য, চিত্র আঁকার জন্য টোটাল 3টা জিনিস প্রয়োজন। কয়টা জিনিস? 3টা জিনিস। ভালো করে মনোযোগ দিয়ে শিখতে হবে এই 3টা জিনিস। 1 নাম্বার শীর্ষবিন্দু জানা প্রয়োজন, 2 নাম্বার আমার অক্ষ জানা প্রয়োজন, 3 নাম্বার দিক জানা প্রয়োজন। 1 নাম্বার শীর্ষ, 2 নাম্বার অক্ষ, 3 নাম্বার দিক। এই 3টা জিনিস যদি আমরা জানতে পারি তাহলে হচ্ছে আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো যে পরাবৃত্তের লেখচিত্রটা কিরকম হবে। এবার চলো আমরা একটা একটা করে বের করার ট্রাই করি। প্রথমত আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে শীর্ষবিন্দু কিভাবে নির্ণয় করে, তারপর আমরা জানবো অক্ষ কিভাবে নির্ণয় করে, তারপর আমরা জানবো দিক কিভাবে নির্ণয় করে। শীর্ষবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এখানে একটা কথা লেখা আছে, এক্স ওয়াই এর সাথে যে যুক্ত অংশ সেটাই হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। সো বাংলা কথা যদি না বুঝো কোনো সমস্যা নাই, দেখো এক্সাম্পল দিয়ে বোঝাই দিচ্ছি। সাপোজ মনে করো একটা পরাবৃত্তের ইকুয়েশন দেওয়া আছে x - 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে y + 3, এরকম একটা ইকুয়েশন আছে। তাহলে দেখো এখানে x এবং y এর সাথে কি কি যুক্ত আছে সেই জিনিসটা আমার কাজে লাগাইতে হবে। সো এখানে আমরা যেটা করব, এইখান থেকে এই x - 2 ইজ ইকুয়াল টু 0 লিখে x এর ভ্যালুটা বের করব। আবার y + 3 ইজ ইকুয়াল টু 0 লিখলে y এর ভ্যালুটা বের করব। তাহলে দেখো এখান দিয়ে পাইলাম একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে -3। তাহলে এই 2 আর -3 হচ্ছে এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু। 2 এবং -3 হচ্ছে কোন পরাবৃত্তের? এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু। সো দেখো শীর্ষবিন্দু তাহলে বের করা যাবে না? সহজ না? একেবারে সহজ। কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে যে পরাবৃত্তটা দিবে সেই পরাবৃত্তের x এবং y এইটা সমান 0 লিখে দেন x এর আর y এর যে মান বের হবে সেটাই। এখন যদি বলো ভাইয়া যে ভাইয়া x এর সাথে কোনো কিছু যোগে বিয়োগে নাই, মনে করো ডিরেক্ট আছে x স্কয়ার ইজ ইকুয়াল টু এটা, তাহলে x এর ভ্যালু হবে 0, রাইট? তখন x এর ভ্যালু হবে 0। ওকে, এখন কিসের ক্লাস হচ্ছে? ওকে, এরপর দেখো তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম বিন্দুটা, এইটার কি পেয়ে গেলাম, এইটা সম্পর্কে একটা ধারণা হইলো। আচ্ছা এরপরে আসো পরে নেক্সট শীর্ষবিন্দু সবাই বের করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আসো অক্ষ। অক্ষ হচ্ছে সহজ, একঘাত চলকের অক্ষ। তাহলে আমরা দেখতে হবে যে কোনটা একঘাত কোনটা দ্বিঘাত। যেরকম আমরা যদি দেখি যে এইটা যেটা লিখছি আমি এইখানে, এইটা হচ্ছে একঘাত, এইটা হচ্ছে একঘাত কারণ এর উপরে স্কয়ার নাই, এটা হচ্ছে দ্বিঘাত। তাহলে এইটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, এইটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে শীর্ষবিন্দু কত পাইলাম, এটা কোন অক্ষের সমান্তরাল সেটাও পাইলাম। এবার লাগবে দিক। দিক হচ্ছে সমীকরণটি যদি পজিটিভ হয় পরাবৃত্ত হবে পজিটিভ দিকে, সমীকরণ যদি নেগেটিভ হয় পরাবৃত্ত হবে নেগেটিভ দিকে। মানে পজিটিভ নাকি নেগেটিভ কিভাবে বুঝবো? দেখো পজিটিভ সমীকরণ মানেই এটা, নেগেটিভ যদি সমীকরণ হইতো তাহলে এইখানে একটা মাইনাস থাকতো এরকম করে, বাট এখানে তো মাইনাস নাই। অথবা এইখানে একটা মাইনাস থাকতো, বাট এখানে তো মাইনাস নাই। তার মানে হচ্ছে এই যে পরাবৃত্তটা আছে এই পরাবৃত্তটা হচ্ছে পজিটিভ দিকে যাবে, পজিটিভ দিকে যাবে। তাহলে এই হচ্ছে এই পরাবৃত্তটার আরো একটা বৈশিষ্ট্য। 3টা বৈশিষ্ট্য যখন তোমার হাতে আছে তখন তোমার কে ঠেকায়, তখন তুমি টাস করে এটা এঁকে ফেলবা। কিভাবে আঁকবা? এই যে দেখো আমরা এঁকে ফেলি। সো প্রথমে আমরা এই হচ্ছে একটা অক্ষ নিলাম, আর হচ্ছে এই হচ্ছে আরো একটা অক্ষ নিলাম। ওকে, এবার দেখো এবার বিন্দুটা একটু বসাইতে হবে। বিন্দুটা 3টা জিনিসের দিকে তাকাবো, একটা হচ্ছে শীর্ষ,
একটা হচ্ছে অক্ষ, আর একটা হচ্ছে দিক। তাহলে প্রথমটা হচ্ছে শীর্ষ 2, দেখো এইখানে 2 ঘর, এইখানে মনে করো এইখানে 2 ঘর, আর নিচে 3 ঘর, তাহলে ধরলাম এইটা হচ্ছে 3 ঘর। এই বিন্দুটা হচ্ছে 2, এবার দেখো কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টানতে হবে। ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টেনে দিলাম। এবার কোন দিকে? পজিটিভ দিক। এখন দেখো ওয়াই অক্ষের পজিটিভ দিক উপরে আর নেগেটিভ দিক নিচে, তাহলে আমরা পজিটিভ দিকে একটা চিত্র এঁকে দিব, তাহলে এইটাই হবে অ্যান্সার। সো এই যে পজিটিভ দিকে একটা পরাবৃত্ত এঁকে দিলাম। সো ওই যে পরাবৃত্তটা আমরা এক্সাম্পল হিসেবে নিছি সেটা হচ্ছে এটা, এবং সবার শেষে আমরা বিন্দুটা দেখা দিতে পারি যে এটা হচ্ছে 2, বিন্দু। কমেন্ট বক্সে জানাও কোনো কনফিউশন আছে কিনা, কোনো কনফিউশন আছে কিনা। ওকে, আল্লাহ হাফেজ। একজন দোয়া প্রার্থী দোয়া চাইছে, একজন লিখছে যে কুমিল্লার কেউ আছো কিনা। আচ্ছা, কি কি কথা হচ্ছে কোনিক্স ক্লাসে, কি কি কথা হয় একটু দেখি আমরা। একজন দোয়া প্রার্থী, একজন লিখছে রাতে ক্লাস নিবে না। আচ্ছা, একজন লিখছে আপনি লক্ষ লক্ষ তারার মাঝে আমাকে কেন খুঁজে পান। ওকে, সো আমি লেটেস্ট কমেন্ট গুলো একটি ম্যাথ ক্লাসের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে, যেটা আমি ক্লাস শুরুতেই বলে দিছি এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আস্তে আস্তে পড়াবো বুঝে বুঝে। সেই টপিকের কমেন্ট গুলো কি কি, ঠিক আছে? আর কি আছে কমেন্ট? ভাই আপনার বাসা কি ইসলামবাগ নাকি? ওকে ভাই, আজান দিছে, হ্যাঁ। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে চলো আমরা পড়াশোনা করি এবার। কমেন্ট বক্সে জানাও এই তিনটা জিনিস বের করতে পারবা কিনা, এই তিনটা জিনিস বের করতে পারবা কিনা। শীর্ষ, অক্ষ, দিক। শীর্ষ, অক্ষ, দিক বের করতে পারবা কিনা। শীর্ষ, অক্ষ, দিক বের করতে পারবা কিনা, কমেন্ট বক্সে জানাও। ভাইয়া দুইটা পজিটিভ ডান দিকে হবে না, দুইটা পজিটিভ ডান, দেখো ডানে আর বামে কখন হবে? ডানে আর বামে হবে না, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। যখন ওয়াই অক্ষের সমান্তরাল মানে উপরে আর নিচে, ওয়াই অক্ষের সমান্তরাল মানে উপরে এবং নিচে। আচ্ছা আচ্ছা, আমি একটু ভুল করছি, হ্যাঁ হ্যাঁ, এক্স এর ভ্যালুটা পজিটিভ না। আচ্ছা আমি একটু ভুল করছি, আহা আমি হচ্ছে বিন্দু বসাইতে ভুল করছি। ওকে, এখানে দেখো এক্স এর ভ্যালুটা পজিটিভ ছিল, ওয়াই এর ভ্যালুটা নেগেটিভ, তার মানে এইখানে হবে বিন্দুটা। ওকে, তাহলে আমাদের এইটা আর হচ্ছে এইটা, এইখানে হবে পরাবৃত্তটা 2, বিন্দু বসানো ভুল ছিল, এক্স এর ভ্যালুটা পজিটিভ, ওয়াই এর ভ্যালুটা নেগেটিভ। ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে এরপরে চলো আমরা, আই হোপ তোমরা হচ্ছে এই তিনটা জিনিস বের করতে পারবা। এবার চলো আমরা এবার কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করি। এবার দেখো এগুলো তোমরা যারা যেখানে খাতা কলম নিয়ে বসে আছো নিজেরা একটু বের করা ট্রাই করো, বাট তোমরা কমেন্ট বক্সে আমাকে তিনটা ইনফরমেশন জানিয়ে দাও। এইটার শীর্ষ কত, এইটার অক্ষ কোনটি, এইটার দিক কোন দিকে, কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দাও। এই তিনটা ইনফরমেশন জানিয়ে আমাকে একটু হেল্প করো, যেন আমি দ্রুত চিত্রটা আঁকতে পারি। তিনটা ইনফরমেশন জানিয়ে দাও। এইটার শীর্ষ কোনটি, ঠিক আছে, এইটার শীর্ষ কোনটি, এইটার অক্ষ কোনটি, এটার দিক কোন দিকে, কমেন্ট বক্সে জানিয়ে দাও, দ্রুত জানাও। শীর্ষ, অক্ষ, দিক, শীর্ষ, অক্ষ, দিক। ওকে, কমেন্ট বক্সে জানাও। অনেকগুলো এক্সাম্পল আছে, প্রথম এক্সাম্পলটা দিয়ে যদি না ক্লিয়ার হও এইটা দিয়ে ক্লিয়ার হবা, তারপর না ক্লিয়ার হও আরো একটা আছে ওইটা দিয়ে ক্লিয়ার হবা। সো কোনো সমস্যা নাই, ক্লাস করতে থাকো। আচ্ছা, নাবিল বলছে শীর্ষ -2, 1, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে। ওকে, তারপর হচ্ছে -2, 1, -2, 1, ভেরি গুড। অনেকেই বের করে ফেলছো, -2 আর হচ্ছে 1, ভেরি গুড। ওকে, শীর্ষ -2, 1, ওয়াই অক্ষ নেগেটিভ দিক, ভেরি গুড ভেরি গুড। দেখো আমরা যদি শীর্ষ বের করতে চাই প্রথমত, তাহলে এইখানে আছে x+2, সো এই x+2 = আমরা 0 লিখবো, তাহলে x এর ভ্যালু হবে -2। এখানে আছে y-1, y-1 = 0 লিখবো,
ওয়াই এর ভ্যালু পাবো হচ্ছে 1। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, শীর্ষ হচ্ছে -2,1। এবার দেখো যেহেতু ওয়াইটা এক ঘাত এক্স এর উপর দ্বিঘাত, সো এটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। এবার এইখানে একটা মাইনাস আছে, তাহলে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে হবে, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে হবে। তাহলে চলো আমরা প্রথমে দুইটা অক্ষ টানলাম, এ একটা অক্ষ আর এ হচ্ছে আরেকটা অক্ষ। এবার বিন্দুগুলো বসাই, এর আগের বার ভুল করছিলাম। -2 1, এক্স এর ভ্যালু হচ্ছে -2, ধরলাম এখানে -2, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, পজিটিভ 1, তার মানে ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, এই যে এইখানে। এইটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। এবার দেখো কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমি একটা ওয়াই অক্ষ বরাবর একটা রেখা নিয়ে নিলাম, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একটা রেখা। আচ্ছা, এবার ওয়াই অক্ষের দুইটা দিক আছে, উপরের দিকটারে বলি পজিটিভ দিক, নিচের দিকটারে বলি নেগেটিভ দিক। এখন কোন দিকে বলছে, নেগেটিভ দিকে, তাহলে এই যে নেগেটিভ দিকে আমি এবার এই যে এরকম এঁকে দিলাম, শেষ। এবং সবার শেষে ভদ্রতার খাতিরে এখানে আমরা বিন্দুটাকে একটু বসাই দিতে পারি, -2,1 ওয়াই অক্ষের নেগেটিভ দিকে। ঠিক আছে, ভেরি গুড। সো আই হোপ সবাই আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে কি হবে। ওকে, বাঁকা হইছে স্যার। ওকে, তাহলে মেধাবী ছাত্র 3 দিনের জন্য একটু ঘুরে আসুক। ওকে, এবার দেখো অল ক্লিয়ার। আচ্ছা, তাহলে আরো একটা ট্রাই করি, লাস্ট। কমেন্ট বক্সে জানাও, এগুলো খুবই মজার তাই না? কমেন্ট বক্সে জানাও যে শীর্ষ কত, কমেন্ট বক্সে জানাও অক্ষ কত, কমেন্ট বক্সে জানাও দিক কোন দিকে। দ্রুত জানাও, দ্রুত জানিয়ে দাও, আমি জাস্ট তাকাবো। সো শীর্ষ অক্ষ দিক, শীর্ষ অক্ষ দিক। সো আমার মনে হয় তোমরা এবার ক্লিয়ার হয়ে গেছো, এবার আর তোমাদের কনফিউশন নাই যে কিভাবে পরাবৃত্তের লেখচিত্র আঁকতে হয়। ওকে, ক্লিয়ার। এবং এইগুলা কিন্তু অ্যাডমিশন টেস্টে প্রায়ই আসে পরাবৃত্তের লেখচিত্র। আচ্ছা, শীর্ষ -2 -1 নেগেটিভ এক্স অ্যাক্সিস একজন কমেন্ট করছে, দেখি তো ঠিক আছে কিনা। দেখো আমরা এখানে আগে এক্স এর দিকে তাকাবো। সো x + 2 = 0 লিখবো, x এর ভ্যালু হবে -2। y + 1 0 লিখবো, y এর ভ্যালু হবে -1। তার মানে হচ্ছে -2, -1। এবার দেখো x টা এক ঘাত, তাহলে হচ্ছে x অক্ষ, আর এটা পজিটিভ সমীকরণ, তার মানে পজিটিভ দিকে, পজিটিভ দিকে। ওকে ফাইন, তাহলে চলো আমরা আঁকা ট্রাই করি। এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ, বিন্দু হচ্ছে -2, -1। সো -2 এইখানে, -1 এইখানে, সো এইটা হচ্ছে আমাদের বিন্দু। এবার এক্স এক্সিস, তার মানে এক্স এক্সিসের সমান্তরালে আঁকলাম। এরপরে আমাদের আঁকতে হবে হচ্ছে কোন দিকে, পজিটিভ নাকি নেগেটিভ। পজিটিভ, এক্স অক্ষের পজিটিভ দিক এইখানে থাকে, তাহলে এই যে পজিটিভ দিকে আমি আমার মন মতো করে এঁকে দিলাম। সো সবার শেষে বিন্দুটা বসাই দিতে পারি, -2, -1। ওকে ফাইন, তাহলে এটাও তোমরা সবাই পারছো। এবার একটু এক্সেপশনাল একটা জিনিস আমাদের জানতে হবে। আচ্ছা, এটা করব আর কি, এটার পরে এক্সেপশনাল। ওকে ফাইন। সো এই লাস্ট আরেকটা, হ্যাঁ দ্রুত করে ফেলি। দেখো শীর্ষ কত হবে, শীর্ষ কত হবে, অক্ষ কত হবে, দিক কত হবে। প্রথমত শীর্ষ, x এর ভ্যালু 0, y এর ভ্যালু 3, তার মানে হচ্ছে 0,3, 0,3। x টা এক ঘাত, তাহলে x অক্ষ পজিটিভ দিকে, পজিটিভ। ওকে, তাহলে আমরা যদি আঁকি, প্রথম হচ্ছে বিন্দুটা হচ্ছে 3,0, 0,3, x এর ভ্যালু 0, y এর ভ্যালু 3, মানে এইখানে আছে। আচ্ছা, এবার এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর, তাহলে এই হচ্ছে এক্স এক্সিস বরাবর। তারপর হচ্ছে এটা হচ্ছে পজিটিভ দিকে, তাহলে আমরা আঁকবো হচ্ছে পজিটিভ দিকে, এই পজিটিভ দিকে এঁকে দিলাম। এটা হচ্ছে 0,3 বিন্দু। ওকে ডান। ওকে ওকে ফাইন, চলো এবার তাহলে একটা এক্সেপশনাল, তার মানে সচরাচর স্বাভাবিক নিয়মের যত ধরনের পরাবৃত্তের লেখচিত্র আমার স্টুডেন্টরা এরা পারবে, আমি এটা ধরে নিলাম। এবার একটা এক্সেপশনাল জিনিস জানি, যেটা অ্যাডমিশনে আসছে হুট করে আমাদের যে চলে আসে এই জন্য। এখন
y is equal to root over x, এটা আমি পড়াবো, ওইটা তোমরা নিজেরা, ওটা তোমাদের নিজেদের কাজ, ঠিক আছে? এইটা আমি করাবো। এবার কেউ একজন কমেন্ট বক্সে জানাও যে এইটার ক্যারেক্টারিস্টিক গুলা কি কি। এটা হচ্ছে কোন অক্ষ বরাবর হবে, বা এই পরাবৃত্তটা দেখতে কিরকম হবে, সো এইটা সম্পর্কে আমাকে একটু ধারণা দাও। y is equal to root over x, এইটার লেখচিত্র অঙ্কন করতে হচ্ছে। অনেকে ভয় পাইতেছো যে এইটা কি আবার, আমরা তো দেখছি একটা এক ঘাত একটা দ্বিঘাত, আর এখন দেখতেছো একটা এক ঘাত একটা হাফ ঘাত, এরকম, তাই না? তো দেখো এটা যদি বর্গ করি তাহলে আমরা পাবো y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে x। এবার দেখো, এবার বলো এইটা দেখতে কিরকম হবে, কমেন্ট বক্সে জানাও, কমেন্ট বক্সে জানাও এইটা দেখতে কিরকম হবে, এইটা দেখতে কিরকম হবে কমেন্ট বক্সে জানিয়ে দাও। ওকে, আচ্ছা এবার দেখো আমিও একটু আগাই। y আর x আর y এই দুইটাই কি কোন কিছু যোগ বিয়োগে আছে? নাই। তার মানে এইটা হচ্ছে একেবারে মূল বিন্দুতে, মূল বিন্দুতে হবে, এটা মূল বিন্দুতে, মানে শীর্ষ হবে মূল বিন্দুতে। এবার এইটা হবে এক্স অক্ষের পজিটিভ দিকে, তাই না? পজিটিভ দিকে হবে। ওকে, তাহলে এই হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকে, এই তো, এই তো। এখন দেখো আমাকে যে প্রশ্নটা দিয়েছে, এই যে y is equal to root over x, এইটার উত্তর হচ্ছে এইটা। কমেন্ট বক্সে জানাও যে চিত্রটা সঠিক আছে কিনা, চিত্রটা সঠিক আছে কিনা। y is equal to root over x এর চিত্র এটা, চিত্রটা কি রাইট অর রং? কমেন্ট বক্সে জানাও রাইট অর রং। আমি যেটা আঁকছি এটা রাইট অর রং, কমেন্ট বক্সে জানিয়ে দাও। ওকে, এটা তো আরো সোজা। ওকে, এক্স এক্সিস পজিটিভ দিকে হবে, একটা রেখা হবে, ঠিক আছে। রং, মাকসুদা লেখছে রং, আর হচ্ছে রাইট, আব্দুল্লাহ লেখছে রাইট, সুপ্রভা লেখছে 100% রাইট। ওকে, জীবনের সাথে এত কিভাবে তোমরা 100% রাইট হও? কও ভুল হয়েছে, ঠিকই আছে তো। ওকে, হয়নি ভাই। ওকে, কেউ কেউ লেখছে যে মেহরুন নিসা লেখছে অর্ধেক হবে। ওকে, যারা আমার টাইপ ভিত্তিক ম্যাথের প্রোগ্রামে কেউ যদি থাকে তাহলে সে অবশ্যই এটা পারবে, কারণ আমি ওই প্রোগ্রামে এটা বলছিলাম। দেখো এইখানে আমরা যে চিত্রটা আঁকছি এটা আসলে রং, এটা ভুল। এই চিত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটার চিত্র, y স্কয়ার ইজ ইকুয়াল টু x এর চিত্র হচ্ছে এইটা, এটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু x এর চিত্র, এইটার চিত্র না, এইটা চিত্র না। ভাইয়া এটা বর্গ করি তো এটা পাইছেন, তাহলে এটা চিত্র না কেন? তাহলে এইখানে ব্যাপারটা হইতেছে ভাই, আমি যেরকম এইটা বর্গ করে এরকম পাই, সো y ইজ ইকুয়াল টু মাইনাস রুট ওভার x কে যদি বর্গ করি, এইটাকে যেমন বর্গ করে এইটা পাই, সিমিলার ভাবে এইটাকে বর্গ করলেও কিন্তু এইটা পাই। কিন্তু এইটা আর এটা কি সেম? না, এটা y ইজ ইকুয়াল টু রুট x, এটা y ইজ ইকুয়াল টু মাইনাস রুট x, দুইটা জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস। তাহলে ভাই ঝামেলাটা কই বাঁধলো? সো আমি যদি এইটার কথা বলি, ইয়েস এইটার লেখচিত্র এটা, বাট এইটার লেখচিত্র একটু ডিফারেন্ট, এইটার লেখচিত্র একটু ডিফারেন্ট। ডিফারেন্টটা কোথায় এবার একটু দেখো। এটা হলো y is equal to root over x। এবার দেখো তো এই যে y is equal to root over x, এই y এর মান কি কখনো নেগেটিভ হইতে পারে? হইতে পারে না। কেন? কারণ y হচ্ছে একটা বর্গমূল ফাংশন। দেখো y এর মান কি root over x, তার মানে y এর মানটা একটা বর্গমূল ফাংশন। সো এখানে x এর মানও নেগেটিভ হইতে পারে না, কারণ x এর মান যদি নেগেটিভ বসাও, রুটের ভেতর নেগেটিভ বসাইলে ম্যাথ এরর চলে আসবে, আর রুটের ভেতরে অবশ্যই পজিটিভ মান বসাইতে হবে। সো x এর মান পজিটিভ বসাইতে হবে এবং y এর মান পজিটিভই আসবে। তো এইখানে x এর ভ্যালু হচ্ছে পজিটিভ এবং y এর ভ্যালু হবে পজিটিভ। বাট এইখানে একটু দেখো, এইখানে যে ঘটনা ঘটবে, এইখানে হচ্ছে তোমার এইখানে x এর ভ্যালু অবশ্যই পজিটিভ বসাইতে হবে, কারণ হচ্ছে এইটা একটা রুট ওভার ফাংশন। বাট y এর ভ্যালু আসবে একটা নেগেটিভ ভ্যালু, y এর মান আসবে নেগেটিভ, কারণ কি পজিটিভ মানের সামনে একটা নেগেটিভ চিহ্ন আছে, এই যে চিহ্নটা, এই চিহ্নটা কি করবে? নেগেটিভ করে দিবে। তাহলে দেখো x এর ভ্যালু পজিটিভ, y এর ভ্যালু পজিটিভ, এই লেখচিত্রের কোন জায়গায় আছে? x এর ভ্যালু পজিটিভ, y এর ভ্যালু পজিটিভ আছে এই লেখচিত্রের এতটুক জায়গা জুড়ে। সো এই যে শুধু এতটুক হচ্ছে উত্তর, শুধু এতটুক হচ্ছে উত্তর, শুধু এতটুক হচ্ছে উত্তর। কোন প্রশ্নের এটার? আর যদি এইটার উত্তর কোনটা? এইটার উত্তর হচ্ছে শুধু এতটুকু, এইটার উত্তর হচ্ছে শুধু এতটুকু।
এইটার উত্তর হচ্ছে শুধু এতটুকু, কারণ এই জায়গায় হচ্ছে এক্স এর ভ্যালু পজিটিভ বাট ওয়াই এর ভ্যালু নেগেটিভ। তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস রুট ওভার এক্স এর লেখচিত্র, আর এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স এর লেখচিত্র, আর এই টোটালটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স এর লেখচিত্র। কমেন্ট বক্সে জানাও যে ক্লিয়ার কিনা। এইটা যদি পারো তাহলে সিমিলার ভাবে এটাও তোমরা নিজেরা বের করে ফেলতে পারবা। আই হোপ সো। এটা ক্লিয়ার? ক্লিয়ার এটা? ওকে, সো আজকে হচ্ছে তোমাদের নামাজ বা খুতবায় আমি একটু সমস্যা করে দিলাম, এই জন্য খুতবা শোনায়। সেই জন্য যারা ধর্মপ্রাণ আছি, যে আমরা সবসময় খুতবা শুনি, তাদের কাছে আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। বাট আমার মতে এই ক্লাসের শেষ অংশটুকু তুমি নামাজ পড়ে এসেও করতে পারো, এটা বেশি ইম্পর্টেন্ট। এই ক্লাসের মানে আমাদের জুম্মার খুতবা, এটা অবশ্যই এই ক্লাসের শেষ অংশের তুলনায় অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যারা খুতবাটা কখনোই মিস দাও না, তোমরা, আমার রিকোয়েস্ট থাকবে তোমরা ক্লাসটা এই পর্যন্ত করেই নামাজটা ধরো, ঠিক আছে? মানে খুতবাটা ধরো। বাট যারা কখনোই খুতবা পড়ো না, তারা নতুন করে কোনো বাহানা দিও না আপনার জন্য খুতবা শুনতে পারতেছি না। তো যারা খুতবা শুনো তারা চলে যাও, বাট যারা শুনো না, একবারে নামাজ পড়ো ডিরেক্ট, তারা অবশ্যই ক্লাসটা করবা, অন্য কোনো কিছু করার দরকার নাই। যাই ফ্রেন্ডদের সাথে যে বসে আড্ডা দিবা, কথা বলবা, তারপরে নামাজ দাঁড়াবে, ঠাস করে দাঁড়া যাবা। তো এরকম পাবলিক যারা আছো, ক্লাস 1টা পর্যন্ত করে তারপর বের হও। ওকে, সো এইটা হয়ে গেল, ঠিক আছে? ওকে ফাইন। এবার চলো তাহলে আমরা নতুন আরেকটা টাইপে যাই, পরাবৃত্তের সমীকরণ হতে উপাদান নির্ণয়। আজকের লাস্ট টাইপ এটা, আর 7 নাম্বার টাইপ পড়াবো না, বাট এই টাইপটা এখন আমরা নেক্সট 20 মিনিট সর্বোচ্চ মনোযোগ দিয়ে করব। আমি আমার সর্বোচ্চ মনোযোগ দিয়ে পড়াবো, আই হোপ তোমরা তোমাদের সর্বোচ্চ মনোযোগ দিয়ে করবা। কারণ আমি বলছিলাম যে আমি তো আমার কাজ হচ্ছে তোমাদেরকে সূত্র মুখস্থ করা দেওয়া, এখন মাথায় ব্রেইনে ঢুকে দেওয়া। সো আমি এই কাজটাই করবো এখন। পরাবৃত্তের সমীকরণ হতে উপাদান নির্ণয়ের জন্য পরাবৃত্তের সূত্রগুলো জানতে হবে। এই প্রত্যেকটা সূত্র আমি এখন তোমাদের একেবারে মাথায় ঢুকায় দিব ইনশাল্লাহ। এই 20 মিনিট যারা করবে, এই 20 মিনিট পর কখনোই পরাবৃত্তের সূত্র ভুলবে না। তার আগে কিছু ছোট ছোট জিনিস তোমাদেরকে জানতে হবে, যে জিনিসগুলো আমি সরল লেখায় তোমাদেরকে জানাইছিলাম, তারপরে একটু মনে করে দিই। তোমরা কমেন্ট বক্সে আমাকে একটু কমেন্ট করে জানাইতে পারো এই জিনিসগুলোর সূত্র কি, কমেন্ট করে আমাকে একটু জানাও, দেখি তোমাদের মনে আছে কিনা। আমি সরল লেখায় ক্লাসে পড়াইছিলাম, আমার স্পষ্ট মনে আছে। একটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ কি, 2 নম্বর হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ কি। 4টা জিনিস। একটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ কি, আর আরেকটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ কি। এই 4টা আমাকে একটু জানাও, দেখি মনে আছে কিনা এই 4টা জিনিস, ঠিক আছে? আপনি কবে সরলরেখা ক্লাস নিলেন? ও, সরলরেখা আমি নেই নাই। ও, তোমাদের সরলরেখা তো আমি নেই নাই, ভুলেই গেছি। সরলরেখা ক্লাস নিছি কই? ও একাডেমিক কোর্স গুলাই নিছিলাম, ওইটা বলে ফেলছি। কারণ পাওয়ার প্লে তো আমি একা সেকেন্ড পেপার নিচ্ছি, ফার্স্ট পেপার তো কিছু নেই নাই। ওকে ওকে ফাইন, ভুলে গেছি। আচ্ছা যাই হোক, বাট হচ্ছে ওই যে অন্যান্য একাডেমিক কোর্সে ক্লাস নিয়েছি তো এটা মনে হচ্ছে। বাট যাই হোক, আমি তোমাদের ওয়ান শট ক্লাস দিব, সেখান থেকে অবশ্যই ক্লাস করবা। আমার টোটাল 24টা ক্লাস নিব 6 তারিখ থেকে তোমাদের কুরবানির আগ পর্যন্ত। টোটাল 24টা ক্লাস নিব। 24টা ক্লাসের ভিতর 12টা হবে রেকর্ডেড, সেখানে প্রবলেম সলভিং আর সিকিউ সলভিং থাকবে, আর 12টা হবে লাইভ, সেগুলো হবে টাইপ ভিত্তিক আলোচনা প্লাস এমসিকিউ, ঠিক আছে? ওকে ওকে, কালকে কোন টপিক পড়াবেন ওটা দেখা যাবে। ওকে, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y is equal to 0। y অক্ষের সমান্তরাল সমীকরণ হচ্ছে x is equal to 0। x অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে y is equal to something। ওকে, এই সামথিংটা কি? সামথিংটা হচ্ছে মূল বিন্দু হতে তার দূরত্ব, মূল বিন্দু হতে দূরত্ব। ওকে, আর y অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ হচ্ছে x is equal to something।
এই সামথিংটা কত? সামথিংটা হচ্ছে মূল বিন্দু হতে দূরত্ব। সো এই 4টা লাইন মুখস্থ তোমাদের জন্য বরাদ্দ আছে 30 সেকেন্ড। 30 সেকেন্ডে মুখস্থ করো। এক্স অক্ষের সমান্তরাল y = 0, y অক্ষের সমান্তরাল x = 0। এক্স অক্ষের সমান্তরাল রেখা y = মূল বিন্দু থেকে দূরত্ব, y অক্ষের সমান্তরাল রেখা x = মূল বিন্দু থেকে দূরত্ব। মেইন কথা হচ্ছে যখন x অক্ষ বলবে তখন y, যখন y অক্ষ বলবে তখন x। x অক্ষ বলছে y, y অক্ষ বললে x, জাস্ট উল্টো। আই হোপ সবার মুখস্থ হয়ে গেছে। এবার আসো 100% মনোযোগ দাও, কমেন্ট সেকশনটা অফ করো এবং 100% মনোযোগ দাও। আমরা চিত্রে একটা, এগুলো আগে থেকে পারি, ওকে ফাইন, ডান। ওকে, এবার দেখো আমরা এইখানে দেখতে পাচ্ছি একটা পরাবৃত্ত এবং এইটা হচ্ছে এক্স অক্ষে সমান্তরাল একটা পরাবৃত্ত। এই যে এক্স অক্ষে সমান্তরাল একটা পরাবৃত্ত এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট? ওকে, এটা ভাই আবার কি হলো? তোমাদের সবার কি ম্যাথ সিলেবাস কমপ্লিট হয়েছে? ওকে ওকে, সো এবার দেখো, আমি বুঝলাম না কমেন্ট বা বৃত্ত সরলরেখা ওয়ান শট সবার আগে চাই। ওকে ফাইন, রুটিন দেওয়া হয়ে গেছে, ম্যাথ ভাই গ্রুপে যা দেখবা রুটিন দেওয়া, ওই রুটিন অনুযায়ী আপলোড হবে। ওকে ভাই, কমেন্ট বক্সে অন্য কোনো কমেন্ট দেখতে চাইতেছি না, কমেন্ট বক্সে তাকায় আছে শুধুমাত্র এই জিনিসটা শেখার জন্য তোমাদের আগ্রহ কত সেই কমেন্টটা দেখতে চাইতেছি, কিন্তু কমেন্ট বক্সে অন্য কমেন্ট, এজন্য আমি আসলে আবার পড়াশোনা মানে স্টার্ট করতে পারতেছি না, মানে স্টাক হয়ে যাইতেছি। এই যে গত 1 মিনিট ধরে স্টাক, সেটা হইতেছে কমেন্ট বক্সের অন্য কমেন্টের জন্য। এইটার ভেতরে আসো, এইটার ভেতরে আসো, ঠিক আছে? দেখো আমাদের এইখানে যেটা আছে সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল একটা পরাবৃত্ত এখানে আঁকা আছে। এইখান থেকে আমরা এই সূত্রগুলো বের করব। প্রথম কথা, 1 নাম্বার হচ্ছে শীর্ষবিন্দু কত। তাহলে দেখো এই শীর্ষবিন্দু হচ্ছে কোথায় আছে? মূল বিন্দুতে। তো শীর্ষবিন্দু হচ্ছে 0,0, 0,0 শেষ, শীর্ষবিন্দু শেষ। 2 নাম্বার, উপকেন্দ্র কত বা ফোকাস কত। দেখো ফোকাস হচ্ছে এই যে মূল বিন্দু আছে, এই মূল বিন্দু থেকে এ দূরত্বে, এই মূল বিন্দু থেকে এ দূরত্বে এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে বলা হয় ফোকাস বিন্দু। তাহলে এবার দেখো আমরা জানি যে এটা কি এক্স অক্ষের উপরে অবস্থিত, আমরা জানি এক্স অক্ষের উপরস্থ পৃথিবীর সকল বিন্দুর কোটির মান 0 আর ভুজ এর মান হচ্ছে এই যে এখান থেকে তার দূরত্ব। এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? তাহলে ভাই এই বিন্দুটার স্থানাঙ্ক হবে তাহলে a,0। তাহলে এইটা বুঝতে কোনো সমস্যা হয়েছে কারো? a,0 এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম? দেখো কেন a,0 হইলো, কারণ এইটা আছে এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে হলে কোটি 0 আর ভুজ কত হবে? এই যে মূল বিন্দু থেকে তার যে দূরত্ব সেটাই হচ্ছে ভুজ। তাহলে গেল কয়টা? 2টা। এবার আসো 3 নাম্বার, অক্ষরেখার সমীকরণ। তাহলে এইটা কি এক্স অক্ষের সমীকরণ, এই পরাবৃত্তটার সমীকরণ। তাহলে এক্স অক্ষের সমীকরণ যদি হয়, এক্স অক্ষের সমীকরণটা কি? y = 0, y = 0। তাহলে আরো একটা হয়ে গেল, y = 0। এমন একজন স্টুডেন্ট নাই যে এইটা শিখে বের হবে না, প্রত্যেকটা স্টুডেন্ট এটা পুরোপুরি শিখে বের হবে, ঠিক আছে? সো জাস্ট আর 10 থেকে 15 মিনিট তাহলে শেষ। ওকে, তাহলে দেখো এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার, নিয়ামক বা দ্বিকাক্ষের সমীকরণ। এই যে দেখো আমাদের এইখানে, এইখান থেকে এ দূরত্বে ছিল ফোকাস বিন্দু, আর উল্টো দিকে যদি আমি এ দূরত্ব আসতাম, এই যে এই দিকে যদি আমি এ দূরত্ব আসতাম, তাহলে এই যে বিন্দুটা অর্থাৎ নেগেটিভ এ দিকে যদি আসতাম, তাহলে এই বিন্দুতে একটা লম্ব রেখা আছে, এই রেখাটার নাম হচ্ছে, এই রেখাটার নাম হচ্ছে নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। এটার নাম কি? এটার নাম হচ্ছে দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা, বা এটা নাম হচ্ছে নিয়ামক রেখা, দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। সো এবার আমাকে বলছে নিয়ামক রেখা সমীকরণ বের করো। এখন দেখো এইটা কি y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল যে কোনো রেখার
সমীকরণ কি এক্স ইজ ইকুয়াল টু সামথিং, মানে মূল বিন্দু থেকে তার দূরত্ব। তাহলে দেখো তো এই তাহলে দ্বিঘাক্ষের সমীকরণ হবে এক্স ইজ ইকুয়াল টু মূল বিন্দু থেকে তার দূরত্ব হচ্ছে মাইনাস এ, তাহলে মাইনাস এ, বা এটাকে আমরা একটু ভদ্রভাবে লিখতে পারি এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0। ওকে ওকে ফাইন, তাহলে আমাদের দ্বিঘাক্ষ হয়ে গেল। দেখো তোমরা এইগুলো অনেকে জানো না যে ওয়াই অক্ষের সমান্তরাল হইলে কি হয়, এক্স অক্ষের সমান্তরাল হইলে কি হয়, সেজন্যই কিন্তু এগুলা লিখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো পরেরটা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রের উপরে যদি আমরা একটা লম্ব রেখা টানি, এই যে দেখো উপকেন্দ্রের উপরে একটা লম্ব রেখা টানছি, এটাকে বলা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তাহলে এইটাও কি আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল, আর ওয়াই অক্ষের সমান্তরাল হইলে এক্স ইজ ইকুয়াল টু সামথিং হয়, সামথিংটা কত হবে, এ হবে, কারণ মূল বিন্দু থেকে এইটার দূরত্ব হচ্ছে এ। তার মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু হবে এ, বা আমরা এক পাশে যদি নিয়ে আসি তাহলে এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু হবে 0। সো আমাদের আরো একটা হয়ে গেল। এরপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই যে উপকেন্দ্রিক লম্বটা দেখতে পাচ্ছ, এইটা এই যে এতটুকের দৈর্ঘ্য হয় 2a, আর এই এতটুকের দৈর্ঘ্য হয় 2a। সো এটা কিভাবে হয় এটাও বের করা যায়, বাট আমাদের আপাতত বের করার কোনো দরকার নাই, আপাতত আমাদের এক্সামের জন্য অতটা দরকার নাই। তাহলে 2a আর 2a মিলে হবে টোটাল হচ্ছে 4a, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 4a। সো এটা যেহেতু দৈর্ঘ্য নেগেটিভ হওয়া যাবে না, সো এই জন্য একটা মডুলাস চিহ্ন দিতে হবে, তাহলে আমাদের এটা নেগেটিভ হবে না। উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক। এখন দেখো একটা বিন্দুর স্থানাঙ্ক বলতে কি বোঝায়, এই যে বিন্দুটা, এই বিন্দুটা স্থানাঙ্ক বলতে বোঝায় ভুজ এবং কোটির মান। ভুজ মানে কি, ভুজ মানে হচ্ছে এইটা ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে। সো দেখো এটা ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, এ দূরত্বে, সো এইটার ভুজ হচ্ছে এ। সিমিলার হবে এই যে এইটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব, এর প্রান্ত বিন্দু হচ্ছে এইটা একটা আর এইটা একটা। দেখো এইটাও কিন্তু এ দূরত্বে আছে, তাহলে এইটারও আমার কত হবে, ভুজ হবে এ। এবার লাগবে কোটি, কোটি মানে এক্স অক্ষ থেকে কত দূরে আছে। দেখো এক্স অক্ষ থেকে এই বিন্দুটা আছে 2a পরিমাণ উচ্চতায়, তার মানে হবে 2a, আর এই বিন্দুটা আছে এক্স অক্ষ থেকে 2a পরিমাণ নিচে, তাহলে হবে -2a। তাহলে টোটাল এই দুইটা বিন্দুকে আমি একবারে লিখতে পারি a প্লাস মাইনাস 2a। সো এইটা হচ্ছে আমাদের 7 নাম্বার বা উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু। এবং সর্বশেষ হচ্ছে 8 নাম্বার, ফোকাস দূরত্ব কত, এইটা আমি প্রমাণ করে দেখাবো, এটা আমাদের আলাদা একটা টাইপ আছে। আপাতত মনে রাখো যে যদি এক্স অক্ষের একঘাত হয় তাহলে হবে হচ্ছে এক্স প্লাস এ এবং একটা মডুলাস। ঠিক আছে, যেহেতু এইটা হচ্ছে কি একটা দূরত্ব, আর যদি আমার উপকেন্দ্রিক বা ফোকাস দূরত্ব যদি ওয়াই অক্ষের সমান্তরাল হইতো তাহলে তো এক্স মাইনাস এ। কমেন্ট বক্সে জানাও এই 8টা সূত্রের কোথায় বুঝো নাই, কোথায় বুঝো নাই, কোনো একটা জায়গা যদি হয়ে থাকে। আজকে ক্লাসের মেইন পারপাসটা হয়ে গেছে, মেইন পারপাস বা আমার যেটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে তোমাদেরকে এই জিনিসটা শিখাই দিব। সো এটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কমেন্ট বক্সে জানাও যে কোন সূত্রটা বুঝো নাই, কোন সূত্রটা বুঝো নাই, এমন কোন সূত্রটা আছে যেটা বুঝো নাই, নাম্বার দেওয়া আছে, কয় নাম্বারটা কমেন্ট বক্সে জানাও। ফোকাস দূরত্ব জিনিসটা ভুলে গেছে ভাইয়া, একটু দাগায় দিবেন কি ওইটা, ফোকাস দেখায় দিবেন। ফোকাস দূরত্ব আমাদের আলাদা একটা টাইপ আছে, 8 নাম্বার টাইপ, সো ওইখানে আমি তোমাদেরকে দেখায় দিব টোটাল। ফোকাস দূরত্ব মানে কোন একটা বিন্দু ফোকাস উপকেন্দ্র থেকে তার যে দূরত্ব সেটাই হচ্ছে তার ফোকাস দূরত্ব। ঠিক আছে, কোন একটা বিন্দুর উপকেন্দ্র থেকে যে দূরত্ব সেটাই হচ্ছে তার ফোকাস দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্ব, আরে উপকেন্দ্রিক দৈর্ঘ্য, উপকেন্দ্রিক দৈর্ঘ্য, এই যে নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য দেখো এই যে এতটুকের ভ্যালু হচ্ছে 2a, এতটুকের ভ্যালু হচ্ছে 2a, টোটাল হয় হচ্ছে 4a। এটা কিভাবে বের হয় জানো, এটা হচ্ছে এই যে পরাবৃত্তটা আছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, আর এই যে রেখাটা আছে এই রেখাটা কি, এই রেখাটা হচ্ছে উপকেন্দ্রিক রেখা, উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x মাইনাস a, আর একটা হচ্ছে x মাইনাস a সমান 0। তুমি যখন এই দুইটা জিনিসের সমাধান করবা, মানে হচ্ছে সমাধান করে কিভাবে, তো আমরা এই x এর ভ্যালুটা যদি এখানে বসাই দিই তখন আমরা y এর দুইটা ভ্যালু পাবো, y এর দুইটা ভ্যালু পাবো কিভাবে, দেখো এই x এর ভ্যালু এখানে কত a না, এ যদি এখানে বসাই তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু
4a² হয়, তাহলে y এর ভ্যালু হয় +-2a। ঠিক আছে, দেখো এইখান থেকে আমরা পাই যে y এর ভ্যালু আমার এই যে পরাবৃত্তটাকে এই রেখাটা যে দুইটা বিন্দুতে ছেদ করে তাদের একটার y এর মান +2a আরেকটার y এর মান -2a। তাহলে দেখো তার মানে 2a যদি y এর মান 2a আর -2a হয় তাহলে অবশ্যই এতটুকুর দৈর্ঘ্য 2a আর এতটুকুর দৈর্ঘ্য আরো 2a, বাট নেগেটিভ দিকে। তাহলে টোটাল হয় কত? 2a যোগ 2a মানে হচ্ছে টোটাল 4a। সো এই জন্য এটা 4a হয়। ওকে, ক্লিয়ার আসছি ভাইয়া? 6 নাম্বারটাই মাত্র বলছি। তারপরে ওকে, নেক্সট ক্লাসে বলবে। ওকে, আলাদা টাইপে এটা নিয়ে আলোচনা করব, পরবর্তীতে কেন্দ্র থাকে না কারণ x² কি বলে। ওকে ভাইয়া, 7 নাম্বারটা 8 নাম্বারটা একটা ক্লাসে পড়াবো। এটা নেক্সট ক্লাসে এটা বুঝাবো। এটা তো বুঝাই না, এটা মুখস্থ করতে বলছি আপাতত। এটা হচ্ছে যদি x অক্ষ একঘাত হয় তাহলে x + a, y অক্ষ একঘাত হলে y + a। আচ্ছা, এবার আর 6 নাম্বারটা তো বললাম কিভাবে 4a হয়, কারণ উপরে 2a পরিমাণ দূরত্ব থাকে, নিচে 2a পরিমাণ দূরত্ব থাকে। কেন 2a? এই যে দেখো y এর ভ্যালু 2a হয় যখন আমরা এই বক্ররেখাটা অর্থাৎ পরাবৃত্ত আর এই যে উপকেন্দ্রিক লম্ব এই দুইটা ছেদবিন্দু যখন আমরা বের করি তখন x এর ভ্যালু হচ্ছে a হয় আর y এর ভ্যালু হয় +-2a। তাহলে তার মানে হচ্ছে এই যে এই বিন্দুটার y এর ভ্যালু 2a আর এই ভ্যালুটার y এর ভ্যালু -2a। সো 2a আর 2a মিলে টোটাল হয় 4a। এবার এইটা যদি হয়ে থাকে, এবার এইটার উত্তর তোমরা বলো, তাহলে ক্লাস শেষ। এইটার উত্তর তোমরা বলবা, তাহলে ও আচ্ছা, তাহলে কয়েকটা অঙ্ক আছে, 2টা অঙ্ক আছে, এই 2টা অঙ্ক দেখায় ক্লাস শেষ। চলো আমরা একটু ট্রাই করি। প্রথমত 1 নাম্বার শীর্ষবিন্দু। কমেন্ট বক্সে তোমরা সূত্রগুলো বলো, উত্তরগুলো বলো। এক দিয়ে উত্তর হচ্ছে 0 0। 2 নাম্বার উপকেন্দ্র কই আছে? এই যে এইখান থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে এই বিন্দুতে। সো এই বিন্দুটা কত উচ্চতায়? a উচ্চতায়। আচ্ছা, এবার এটা কি y অক্ষ? y অক্ষের উপরস্থ যে কোনো বিন্দুর ভুজের মান 0 আর কোটির মান হচ্ছে কত হবে? সরি ভুজের কি লিখলাম? ভুজের মান 0, কোটির মান হবে a। সো আমরা ভুজের মান 0 আর কোটির মান হবে a। তারপরে গেল 2 নাম্বার, তার মানে হচ্ছে 0, a অক্ষরেখার সমীকরণ। এটা হচ্ছে y অক্ষ। y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। সো x = 0। ডান। নিয়ামক রেখার সমীকরণ, এই যে যতটুকু উপরে ঠিক ততটুক নিচে যদি আমরা নামি, তাহলে আমরা এইখানে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই যে যেটা আছে এটা হচ্ছে কি আমাদের নিয়ামক রেখা। তাহলে নিয়ামক রেখা কোন অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? y = সামথিং। y = সামথিংটা কত? -a। তাহলে আমার হবে y = -a বা y + a = 0। শেষ। 4 নাম্বার। এবার হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রে যদি আমি একটা লম্ব টানি তাহলে এইটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত হবে? দেখো এইখানে এই যে এতটুকের মান হয় কত? আচ্ছা ওইটা পরে বলি। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যদি বের করি, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে ইকুয়েশন কি হবে? y = সামথিং, সামথিংটা কত? a। তার মানে হচ্ছে y = a বা y - a = বাস শেষ। এবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সো এতটুকের মান 2a এবং এতটুকের মান 2a, তাহলে টোটাল হবে হচ্ছে আগের মতো 4a, মডুলাস দিতে হবে। তারপরে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো এবার প্রান্ত বিন্দুগুলো বের করি। প্রথমে এইটা একটা প্রান্ত আর এইটা আরেকটা প্রান্ত, ঠিক আছে? এইটা একটা প্রান্ত, এইটা একটা প্রান্ত। এই প্রান্তটা কি হবে? দেখো এটা x এর ভ্যালু কত, মানে x এর ভ্যালু কত, মানে x মানে কি y অক্ষ থেকে সে কত দূরে আছে? y অক্ষ থেকে সে 2a দূরত্বে আছে আর x অক্ষ থেকে a দূরত্বে আছে। তাহলে এইটা। আর এইটা যদি বলি, এইটা হচ্ছে y অক্ষ থেকে -2a দূরত্বে। দেখো -2a দূরত্বে। সো -2a দূরত্বে আর x অক্ষ থেকে 2a দূরত্বে। সো x অক্ষ থেকে 2a দূরত্বে। তাহলে এই টোটালটাকে ব্যালেন্স করলে হয় +-2a
প্লাস মাইনাস 2a কমা a। লাস্ট অফ অল আমাদের উপকেন্দ্রিক দূরত্ব, যেহেতু এটা y অক্ষের সমান্তরাল, সো হবে y প্লাস a মডুলাস। শেষ, ডান। দেখো পারছো তোমরা? পারা গেছে? আই হোপ পারছো। না পারার কিছু নাই, কারণ এইখানে মুখস্থ করার মতো কিছু আছে? একটাও মুখস্থ না, একটাও মুখস্থ করার মতো কিছু নাই। ঠিক আছে, প্রতিটা জিনিস বুঝে বুঝে চিত্র থেকে বের করা যায়। জাস্ট তুমি যদি জানো যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণকে কি বলে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণকে কি বলে, একেবারেই সহজ জিনিস, বাট আমরা ভাবি অনেক কঠিন, সেই ভাবিয়া আমরা এগুলো আর ধরি না, বাট এগুলো সহজ। ওকে ফাইন, ভাই এসএস নিব? আরে পিডিএফ তো দিয়ে দিব, আবার এসএস নিতে হবে কেন? ওকে ক্লিয়ার। আচ্ছা তাহলে চলো এবার আমরা কথা না বলি, এবার বের করি। দেখো আমাদেরকে সরাসরি একটা সমীকরণ দিবে না, আমাদেরকে এরকম মারপ্যাচ দিয়ে দিবে। সো এরকম দিয়ে বলবে সমীকরণটি বিভিন্ন উপাদান বের করো। তো আগে আমাদেরকে একটা আদর্শ সমীকরণে আনতে হবে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। এই জায়গাটা তোমরা অনেকে ভুল করো, আদর্শ সমীকরণে আনতে পারো না। সো তোমাদেরকে এখন আমি দেখাবো যে কিভাবে একটা আদর্শ সমীকরণে আনে। সো এই সমীকরণটাকে আদর্শ সমীকরণে কিভাবে আনতে হয় একটু সর্বোচ্চ মনোযোগ দাও। এই তোমরা যখন প্র্যাকটিস করবা তখন তোমরা এই জায়গাগুলো ভুল করে ফেলো। সো ভুল করা যাবে না, সম্পূর্ণ মনোযোগ দাও যে কিভাবে আদর্শ সমীকরণে আনে। সো আমরা এখানে যে কাজটা করব বেসিক্যালি সেটা হচ্ছে এই যে ওয়াই, যে একঘাত আর দ্বিঘাত যেগুলো থাকবে সেগুলো একসাথে করতে হবে। সো এখানে আছে ওয়াই স্কোয়ার আর এখানে -4y দিলাম, আর বাকি যেগুলো আছে সব অন্য পাশে, বাকি সব অন্য পাশে। কোনোটার যদি মনে করো এক্স এর একঘাত আর দুই ঘাত আছে তাহলে একসাথে করে ফেলবো। এখানে ওয়াই এর একঘাত আর দুই ঘাত আছে, দুইটাকে একসাথে করছি। এবার এই দুইটা থেকে একটা সূত্র বানাইতে হবে, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। 2y and 2 দিয়ে একটা 2 স্কয়ার নিতে পারি, আর ওই পাশে 4x মাইনাস 8, এখানে 4 এক্সট্রা নিছি, সো 4 এখানেও এক্সট্রা নিতে হবে। তাহলে আমরা এখানে পাবো y মাইনাস 2 হোল স্কয়ার, আর এখানে হচ্ছে 4x মাইনাস 4। তাহলে আমরা এখান থেকে পাবো y মাইনাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4 কমন নিলে x মাইনাস 1, এখানেও একটা 1 আমরা দিলাম। তাহলে এবার দেখো এইটাকে যদি আমরা y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এর সাথে তুলনা করি তাহলে আমরা দেখো কি কি পাই। x এর ভ্যালু হচ্ছে x মাইনাস 1, y এর ভ্যালু হচ্ছে y মাইনাস 2, এর ভ্যালু হচ্ছে 1। সো এই কয়টা জিনিস মাথায় রেখে আমার উপাদানগুলো বের করতে হবে। এবার কয়েকটা উপাদান বের করা একটু তোমাদেরকে দেখাই। দেখো তোমরা অনেকে ভুল করো, এই জায়গায় ভুল করো কিভাবে, দেখো এটা মনোযোগ দাও, এটা আজকে লাস্ট পড়া, আর 5 মিনিট শেষ। দেখো এটা আজকে আমাদের লাস্ট জিনিস। এইখানে এসে সবাই ডিরেক্ট শুধু এর মানটা নিয়ে কাজ করা শুরু করো, কিন্তু এইখানে যে এক্স এর মানটা এক্স নাই, এক্স মাইনাস 1 হয়ে গেছে, ওয়াই এর মানটা ওয়াই মাইনাস 2 হয়ে গেছে, এইটা আর মাথায় থাকে না। দেখো আমরা যখন এখান থেকে সাপোজ উপকেন্দ্র বের করব, উপকেন্দ্র, সো উপকেন্দ্রের সূত্র তোমার অবশ্যই জানা লাগবে, নাহলে তো হবে না। উপকেন্দ্রের সূত্র কি, এই যে এইটার জন্য সূত্র কি ছিল সেটা একটু মাথায় আনা ট্রাই করো। এইটার জন্য সূত্রটা কি ছিল, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এর জন্য সূত্র কি ছিল, উপকেন্দ্রের সূত্র। এটা x অক্ষের সমান্তরাল, তাহলে উপকেন্দ্র ছিল a, 0। তাহলে x এর ভ্যালু হচ্ছে a আর y এর ভ্যালু হচ্ছে 0। সো এর মান যেহেতু 1, তোমরা অনেকে 1, 0 অ্যান্সার দিয়ে দাও, অ্যান্সার ভুল। এই x এরও যে একটা ভ্যালু আছে, এই যে x মাইনাস 1, এইটাও বসাইতে হবে, এর মান হচ্ছে 1। সো x ইজ ইকুয়াল টু 1 প্লাস 1, তার মানে x এর ভ্যালু হচ্ছে কত, 2। এই y এর যে একটা ভ্যালু আছে y মাইনাস 2, এটা এখানে বসাইতে হবে। সো y এর ভ্যালু হচ্ছে কত, 2। তাহলে উপকেন্দ্রের অ্যান্সার হচ্ছে 2, 2, এটা হচ্ছে উপকেন্দ্রের অ্যান্সার। সো এই যে এই জায়গাগুলা আমরা ভুল করি, সো এই জায়গাগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। আবার মনে করো যে আমাদেরকে বের করতে দিছে দ্বিকাক্ষের সমীকরণ, যেটা সবচেয়ে বেশি বের করতে দেয়, ঠিক আছে। দ্বিকাক্ষের সমীকরণ, সাপোজ দ্বিকাক্ষের সমীকরণ বের করতে দিছে, দ্বিকাক্ষ। এবার তুমি ভুলে গেছো যে দ্বিকাক্ষের সমীকরণ কিভাবে বের করে, তুমি ছোট্ট করে
সাইডে সাইডে এরকম একটা সমীকরণ বের করবা। আচ্ছা দিকাক্ষ তো এখানে ছিল, তাহলে এটা যেহেতু y অক্ষের সমান্তরাল, তাহলে হবে x = সামথিং, সামথিংটা কত হবে, সামথিংটা হবে -a, কারণ হচ্ছে এটা নেগেটিভ দিকে। তাহলে দিকাক্ষের সমীকরণ x = -a। এবার দেখো তোমার কাছে x এর ভ্যালু আছে x - 1, তোমার কাছে এর ভ্যালু আছে, এর ভ্যালু হচ্ছে আমাদের কত 1, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো x = -1 + 1, তাহলে x = 0। সো এটাই হচ্ছে অ্যানসার। সো এইটাই হচ্ছে অ্যানসার। সো এটা অ্যানসার। তারপরে এখানে হচ্ছে এই যে 2,2 এটা হচ্ছে অ্যানসার। ঠিক আছে, এই জিনিসগুলা মাথায় দিতে হবে। ওকে ফাইন। সো আই হোপ তোমরা বুঝতে পারছো, এবার এগুলা পারবা। এদের কখনো পড়ি নাই, এখন ফুল ক্লিয়ার। এখন তো শেষই করলাম না রে, ফুল ক্লিয়ার হয়ে গেল কেমনে, এখন তো দুনিয়ার সবকিছুই বাকি। ওকে ফাইন। সো আজকে ক্লাসটা শেষ করতে যাচ্ছি। আর একটা জিনিস তোমাদের মাধ্যমে বের করার মাধ্যমে তোমরা আমাকে এইখান থেকে একটা জিনিসের মান বের করে দেখাও, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বে। উপকেন্দ্রিক লম্বে এটা যদি পারো তাহলে বুঝবো যে সকল সূত্র তোমরা পারবা। উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক কত? কমেন্ট বক্সে একটু জানাও, তাহলে শেষ। উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক কত হবে বের করে জানাও। আর দেখো এই প্রশ্নটা তোমরা নিজেরা ট্রাই করবা, ট্রাই ইয়োরসেলফ। ঠিক আছে, সেম জাস্ট আমাদের এখানে x দুইটাকে নিয়ে সূত্র বানাইতে হবে। ঠিক আছে, আগে 5 কমন নিয়ে নিবা। আর তারপরে হচ্ছে আমরা 7 নাম্বার টাইপ করব আগামীকাল থেকে। বাট তোমরা কমেন্ট বক্সে এইটা আমাকে জানিয়ে তারপরে বিদায় নাও, তারপরে নামাজ পড়তে চলে যাও। উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক কত? তো উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু কি হবে? x = প্রান্তবিন্দুর সূত্র কি ছিল? a ± 2a। দ্যাট মিন্স x এর ভ্যালু হচ্ছে a, y এর ভ্যালু হচ্ছে ±2a। তাহলে দেখো x এর আবার ভ্যালু আছে x - 1, এর ভ্যালু হচ্ছে 1, সো এখান থেকে x = আমরা পাবো 2। আর y এর ভ্যালু আছে y - 2 ± এর ভ্যালু হচ্ছে 1। তাহলে দেখো, তার মানে y = আমরা এখান থেকে পাচ্ছি +-2 + 2। তাহলে এখান থেকে আমরা y এর দুইটা ভ্যালু পেতে পারি। এটা যদি +2 হয় তাহলে হবে 4, এটা যদি -2 হয় তাহলে হবে 0। তাহলে প্রান্তবিন্দু দুইটা না, দুইটা ক্ষেত্রে x এর মান সেম, একটা হচ্ছে 2 আর y এর ভ্যালু হচ্ছে 4, আর আরেকটা ক্ষেত্রে 2, y এর ভ্যালু হচ্ছে 0। সো 2,4 এবং 2,0 কার কার হইছে? নিশির হইছে 2,4 2,0। ওকে 2,4। নাবিলা ঠিক আছে, ফারিয়া ভুল লিখছো, সিমিন ঠিক আছে, ক্লিয়ার। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। সো আজকে আমাদের যদ্দূর শিখার দরকার ছিল আমরা যদ্দূর শিখলাম। সো পরাবৃত্ত ক্লিয়ার, পরাবৃত্ত কমপ্লিট। সো আমরা নেক্সট দিন শুরু করব হচ্ছে টাইপ নাম্বার 7, অর্থাৎ আগামীকাল থেকে। আগামীকাল 11টা বাজে ক্লাস শুরু হবে এবং ইনশাল্লাহ আমরা 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার একটা ক্লাস করব। আমরা কি কি শেষ করব বলে আমরা টাইপ ভিত্তিক আলোচনাটা সম্পূর্ণ শেষ করব, আমরা বোর্ড আর অ্যাডমিশনের এমসিকিউটা শেষ করব এবং আমরা প্রবলেম সলভিংটা শুরু করব। প্রবলেম সলভিং এর কিছু কিছু প্রবলেম আমরা সলভ করব এবং লাস্টের দিন আমরা বাকি সব প্রবলেম সলভিং প্লাস সিকিউ সলভিং করব। সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের ক্লাস। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কথা বলবো না, কারণ তোমরা অনেকে নামাজে যাবা, যেহেতু নামাজে যাবা সো আমি আর কথা না বলি। সো ভালো থাকো। আজকে বইয়ের ম্যাথগুলো ট্রাই করবো পরাবৃত্তের? না, আজকে ট্রাই করার দরকার নাই, তোমাদের বিকালে আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসগুলো করো। আর হচ্ছে তোমাদের ইয়া তো দেওয়া হয়ে গেছে, ওই যে প্র্যাকটিস শিট দেওয়া হয়েছে। সো প্র্যাকটিস শিটের কম মার্কের প্রশ্নগুলো দেখতে পারো, কারণ হচ্ছে সব কয়টা পারবা না, কারণ সব কয়টা এখনো শিখাই নাই, বাট ম্যাক্সিমাম পারবা ইনশাল্লাহ। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।